হেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস। মোটামুটি তোমাদের বলেছিলাম যে বিলিয়ারি অ্যাপারাটাস তাহলে বোঝাই যাচ্ছে, এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আমাদের তাহলে দুটো বিলিয়ারি অ্যাপারাটাস আছে, একটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক আর একটা হচ্ছে এক্সট্রা হেপাটিক। তো ইন্ট্রা হেপাটিকের চাইতে এক্সট্রা হেপাটিকটা বেশি ইম্পর্টেন্ট। ইন্ট্রা হেপাটিকের ভিতর তোমাদের কিছু বলেছিলাম, ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাসের ভিতর বলেছিলাম যে লিভারের যে বাইল সিক্রেশন হয়, সেটা ধরো ল্যাটারাল অ্যান্ট্রোপোস্টেরিয়র যে সারফেস আছে সেখান দিয়ে মোটামুটি, বা যে সাইনুসয়েডাল সারফেস আছে সেখান দিয়ে হচ্ছে আমাদের কি সিক্রেশন হয় বলেছিলাম যেন, প্লাজমা প্রোটিন, তাই না? হ্যাঁ, অ্যালবুমিন প্লাজমা প্রোটিন। আর যেটা ল্যাটারাল সারফেস আছে সেই ল্যাটারাল সারফেস দিয়ে নন সাইনুসয়েডাল যে সারফেস, সেই সারফেস দিয়ে বাইল সিক্রেশন করে। বাইল সিক্রেশন করে প্রথমে আসে কে, কোথায় আসে বাইল সিক্রেশন করে? না না, ক্যানালিকুলি স্যার, ক্যানালিকুলি, বাইল ক্যানালিকুলাই, বাইল ক্যানালিকুলাইতে আসে, তাই না? প্রথমেই আসে হচ্ছে আমাদের বাইল ক্যানালিকুলাই। যেমন যেমন এইখানে তোমরা যদি আমরা দেখাই, তাহলে বাইল ক্যানালিকুলাই কই গেল? তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ না এটা? হ্যাঁ, এটা হচ্ছে আমরা নেটার্সের ছবি দেখতেছি, মাইক্রোস্কোপিক ফিচার্স। মাইক্রোস্কোপিক ফিচার্স দেখো যে বাইল ক্যানালিকুলাই, যদি আমরা এইভাবে দেখি, এইখানে দেখো এই ছবিটায়, এই দুটো, এই একটা হেপাটোসাইট, এই একটা হেপাটোসাইট, এর এক সাইডে থাকে হচ্ছে আমাদের সাইনুসয়েড, এই সাইডে হচ্ছে সাইনুসয়েড, তাই না? এই সাইডে সাইনুসয়েড, এইদিকে সাইনুসয়েড। আর এই যে এই সারফেসের দিকে যেটা বড় সারফেস সেটা আমরা দেখছি সাইনুসয়েড, আর যেটা যে ল্যাটারাল সারফেস, নন সাইনুসয়েডাল সারফেস, এই নন সাইনুসয়েডাল সারফেসে এই যে হচ্ছে আমাদের ইসের গ্যাপ, প্লাজমা মেমব্রেনের গ্যাপ, এই প্লাজমা মেমব্রেন, এই যে এখানে প্লাজমা মেমব্রেন দেখা যাচ্ছে, এই প্লাজমা মেমব্রেনের দুই পাশে সরে দিয়ে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। পাশাপাশি যদি এরকম একটা স্পেস দুই পাশ দিয়ে আসে তাহলে কিছু চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে, যে চ্যানেলগুলোকে আমরা বলতেছি কি বাইল ক্যানালিকুলাই। এই বাইল ক্যানালিকুলাই আসলে কোনো বইতে আমি পড়েছিলাম যে বাইল ক্যানালিকুলাই ইটসেলফ কোনো সেল দিয়ে যে লাইনিং করা থাকবে তা না। এই যে তোমরা যেটা এই যে সাইনুসয়েড দেখতেছো, এই সাইনুসয়েডে হচ্ছে প্রথমে লিভার মানে হেপাটোসাইট আছে, হেপাটোসাইট পরে একটা গ্যাপ থাকতেছে, গ্যাপের পরে তারপরে আবার এন্ডোথেলিয়াম দিয়ে কাভার করা থাকছে। যদিও বা এই এন্ডোথেলিয়ামটা কে আমরা ক্যাপিলারি না বলে সাইলুসয়েড বলতেছি, যেহেতু এর ভিতর বেশি বেশি করে ফেনাস্ট্রা থাকে এবং এর বেসমেন্ট মেমব্রেনটা সব জায়গায় থাকে না, এই জন্য একে ক্যাপিলারি না বলে বলা হচ্ছে সাইনুসয়েড। কথা কি বুঝতেছো তোমরা? এই সাইনুসয়েড, এই যে আমরা এটা তো আমরা তো যে ক্যাপিলারি টাইপ, তোমাদের তো পড়ানো হয়নি, হয়তো তোমরা পড়ে থাকবে যে ক্যাপিলারি টাইপ, এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, আর একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। বুঝছো? ক্যাপিলারি ব্লাড ভেসেলের টাইপ কি পড়ছো নাকি কখনো তোমরা? স্যার আর্টারি ভেইন ক্যাপিলারি এগুলো? হ্যাঁ, টাইপ, ফাংশনাল টাইপ পড়ছো? জি না স্যার, যেমন এক ধরনের ভেসেল, হিস্টোলজি না, এটাকে জেনারেল অ্যানাটমি বলে। হিস্টোলজি তো জেনারেল অ্যানাটমি বা বেসিক যে অ্যানাটমি সেটা। যেমন যদি আমরা ফাংশনালি ভাগ করি তাহলে ব্লাড ভেসেলটাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে কন্ডাক্টিং ভেসেল। প্রথমে হচ্ছে কন্ডাক্টিং ভেসেল, যে লার্জ যে ভেসেল গুলো আছে, অ্যাওর্টা এন্ড অ্যাওর্টার ব্রাঞ্চ, এইগুলোকে বলা হচ্ছে কন্ডাক্টিভ ভেসেল। যেমন অ্যাওর্টার ব্রাঞ্চ কি, অ্যাওর্টার আর্টস অফ দ্য অ্যাওর্টার যেরকম ব্রাঞ্চ আছে তিনটে, তাই না? পড়ছো না এগুলো? জি স্যার। এই অ্যাওর্টার ব্রাঞ্চ গুলো, অ্যাওর্টা যেমন সাবক্লেভিয়ান আর্টারি, এই অ্যাওর্টার এর ব্রাঞ্চ গুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিং কন্ডাক্টিভ ভেসেলস। বুঝছো? তারপরে এরপরের ভেসেলটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিং ভেসেলস। তো কন্ডাক্টিভ ভেসেল সাধারণত হচ্ছে যে ভেসেল গুলো মানে ইলাস্টিক ভেসেল, যে স্মুথ মাসেল থাকার চাইতে ইলাস্টিক ফাইবার বেশি দিয়ে এর টিউনিকা মেডিয়াটা তৈরি হয়। টিউনিকা মেডিয়ায় তোমার স্মুথ মাসেল থাকার চাইতে বেশি পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকে, সেইগুলোকে ইলাস্টিক ভেসেল বলে। ইলাস্টিক ভেসেল গুলো হচ্ছে কন্ডাক্টিং ভেসেলস। তারপরে কন্ডাক্টিং ভেসেলের পরে আসতেছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, যেগুলো মাস্কুলার আর্টারি
বা যেগুলো নেম ডাটারি, যেগুলো হচ্ছে স্পেশাল কোনো অর্গানে সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছে, সেইগুলো হচ্ছে আমাদের যেমন আমাদের এই ইসের মানে কি বলে ব্রাকিয়াল আর্টারি যে ব্রাঞ্চ গুলো, এই ব্রাঞ্চ গুলো হচ্ছে আমাদের কি কি বললাম এটা ডিস্ট্রিবিউটিং ভেসেলস, তাই না? ডিস্ট্রিবিউটিং ভেসেল। তাহলে আমরা কন্ডাক্টিভ ভেসেলের নাম জানলাম, তারপরে ডিস্ট্রিবিউটিং ভেসেলের দাম জানলাম। এর ক্যারেক্টারিস্টিক কি, যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেল গুলো হচ্ছে মাস্কুলার ভেসেল, আর কন্ডাক্টিভ ভেসেল গুলো হচ্ছে আমাদের ইলাস্টিক ভেসেলস, লার্জ আর্টারি গুলো। এরপরে আসতেছে রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস যেগুলো রেজিস্ট্যান্স দেয়, আর রেজিস্ট্যান্স দেওয়ার ফলে এই ব্লাড প্রেশার তৈরি হয়, সেইগুলোকে রেজিস্ট্যান্স ভেসেল বলে। সেই রেজিস্ট্যান্ট ভেসেলস গুলো হচ্ছে কি আর্টারিওলস। আর্টারিওলস, বুঝছো? এরপরে আসতেছে এক্সচেঞ্জ ভেসেল। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ভেসেল মানে হচ্ছে যে ভেসেল গুলোর ভিতর দিয়ে এই তোমার প্লাজমা বা সেরাম এইগুলো এক্সচেঞ্জ হয়, বা নিউট্রিয়েন্ট তারপরে গ্যাস এক্সচেঞ্জ হয়, সেইগুলোকে হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল বলে। এক্সচেঞ্জ ভেসেল কোনগুলো? তাহলে এক্সচেঞ্জ ভেসেল কোনটা হবে, একটা উদাহরণ বলো তো। পালমোনারিতে যে ক্যাপিলারি। ক্যাপিলারি, গুড, একজন বললে ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি এন্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। ক্যাপিলারি এন্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। তো ক্যাপিলারি বলতে পারলেই পাস হবে। যে এক্সচেঞ্জ ভেসেল কোনগুলো? ক্যাপিলারি গুলো হলো এক্সচেঞ্জ ভেসেল, কারণ এইখানে নিউট্রিশন এক্সচেঞ্জ হয় বা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয় কোন কোন লেভেলে যায়? এই ক্যাপিলারি লেভেলে যায়, তাই না? এইটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল। এরপরে এক্সচেঞ্জ ভেসেলের পরে আসতেছে হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস। ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স ভেসেলস এই যে পোস্ট লার্জ ভেনিউল থেকে শুরু করে আমাদের একেবারে সেই পর্যন্ত ইনফেরিয়র ভেনা কেভা পর্যন্ত সবগুলোকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস। কথা কি বুঝছো? স্যার এইটা আর একবার একটু বলেন। একবার কিন্তু তোমাদের পড়া হয়ে গেলে এখানে একটা মুঠস্থ রাখতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। দ্য ব্লাড ভেসেলের ফাংশনাল ক্লাসিফিকেশন, যেমন একটা অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন আমরা বলতে পারি কি, যে আর্টারি, ক্যাপিলারি অ্যান্ড ভেইন, এই তিন ধরনের হইতে পারে অ্যানাটমিক্যালি। কিন্তু ফাংশনাল ক্লাসিফিকেশনটা নামটা একটু আলাদা ধরনের, এবং এইটাই বেশি জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কন্ডাক্টিভ ভেসেল, কন্ডাক্টিং ভেসেলস। সেকেন্ড যে অ্যাওর্টা বা অ্যাওর্টার ব্রাঞ্চ, এগুলো হচ্ছে কন্ডাক্টিং ভেসেলস। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, যেগুলো স্পেসিফিক অর্গানকে সাপ্লাই দেয়, যে ভেসেলগুলো হচ্ছে মাস্কুলার টিস্যু দিয়ে তৈরি, মাস্কুলার আর্টারি, সেইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিং ভেসেলস। এরপরে আসতেছে রেজিস্ট্যান্স ভেসেলস, মানে ডিস্ট্রিবিউটিং ভেসেল শেষ হয়ে যাওয়ার পরে আর্টারিওল শুরু হয়। এই আর্টারিওল গুলোই হচ্ছে রেজিস্ট্যান্স তৈরি করে, এরাই কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা তৈরি করে। তোমরা তো বলেছো যে ব্লাড প্রেশার সমান সমান কি, ব্লাড প্রেশার সমান সমান কি? হ্যালো, পেরিফেরাল রেজিস্ট্যান্স গুণ সিও। হ্যাঁ, তাহলে কার্ডিয়াক আউটপুট গুণ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই যে পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা তৈরি করেই হচ্ছে এই রেজিস্ট্যান্স ভেসেলস। আর রেজিস্ট্যান্স ভেসেল মানে কি, আর্টারিওলস, মেটা আর্টারিওলস, এইগুলো। তাহলে আর্টারিওলস, মেটা আর্টারিওলস, এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। তাহলে আমরা জানলাম কি, যে কন্ডাক্টিং ভেসেল, ডিস্ট্রিবিউটিং ভেসেল, রেজিস্ট্যান্স ভেসেলস। এর পরের ভেসেলটাকে আমরা বলি, আমরা এক্সচেঞ্জ ভেসেল, তাই না? এক্সচেঞ্জ ভেসেল মানে ক্যাপিলারি এবং সাইনোসয়েড। এই ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। এক্সচেঞ্জ ভেসেলের পরে আসতেছে হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস, যার ভিতরে হচ্ছে অনেক জায়গা আছে এবং সেই জায়গা দখল করে অনেক ব্লাড থাকে, সেইগুলোকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। তাহলে এক্সচেঞ্জ ভেসেল বলতে আমরা ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলকে বুঝাই। ক্যাপিলারিতেও এক্সচেঞ্জ হয় এবং পোস্ট ক্যাপিলারির পরেই জাস্ট ভেনিউল যেখানে শুরু হয় সেখানেও কিছু এক্সচেঞ্জ হয়। এই জন্য এই দুটোকে বলা হয় ক্যাপিলারি এন্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউল, এইটাকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। নেক্সটটা আসতেছে আমাদের ক্যাপাসিটেন্ট ভেসেলস। তো এই যে লার্জ ভেনিউল থেকে শুরু করে ভেইন, বিভিন্ন টাইপের সাইজের ভেইন, স্মল সাইজ ভেইন, মিডিয়াম সাইজ ভেইন, লার্জ সাইজ ভেইন, ইভেন দেয়ার ইনফেরিয়র ভেনা কেভা, এই সবগুলোকেই বলা হয় কি, ক্যাপাসিটেন্স ভেসেলস। তাহলে কয় প্রকার হলো? 5 প্রকার হলো না?
একজন বলে ফেলো তো কি কি। ফার্স্ট হচ্ছে কন্ডাক্টিং ভেসেলস, দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ভেসেলস, দেন রেজিস্ট্যান্স ডিস্ট্রিবিউটিং, হ্যাঁ ভেসেলস, ডিস্ট্রিবিউটিং, রেজিস্ট্যান্স, তারপর এক্সচেঞ্জ ভেসেলস, তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্স ভেসেলস। হ্যাঁ, গুড, মুখস্থ করে ফেলতেই হবে। ক্যাপাসিট্যান্স ভেসেলস মানে হচ্ছে, হ্যাঁ মানে মোটামুটি সব ভেইন গুলো যার ক্যাপাসিটি আছে, কি ক্যাপাসিটি, এই আমাদের ব্লাডকে ধারণ করে রাখার ক্যাপাসিটি আছে, বুঝছো। এই ক্যাপাসিট্যান্স ভেসেলস গুলো হচ্ছে কোনো কারণে যদি ডাইলেট করে, বুঝছো, যেরকম আমাদের ওই যে তোমরা দেখছো স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেয়, নাম শুনছো না, যে ওই স্পাইনাল কর্ডের ওইখানে একটা ইনজেকশন দিয়ে দেয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া, তখন কি সঙ্গে সঙ্গে আমাদের ইনফেরিয়র এক্সট্রিমিটির সব ভেইন গুলো ডাইলেট করে, আর যখনই ডাইলেট করে তখনই কিন্তু সব ভেইন ব্রেন ফ্রেন থেকে উপর দিক থেকে যাইয়ে সব ওইখানে জমা হয়। এই জন্য তোমরা দেখবা পরবর্তীতে যে যাকে কোনো কারণে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল কর্ডের ইনজেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া দেয়, তাকে কিন্তু একটা ফ্লুইড লোড করে দেয়। আগে দেখা গেল 2-3 লিটার, মানে 2 থেকে 3 লিটার ফ্লুইড, মানে এই যে নর্মাল স্যালাইন হোক বা হার্টম্যান সলিউশন হয়, এই স্যালাইন গুলো চাইপে দ্রুত তাকে দিয়ে দেওয়া হয়, তারপরেই না তোমার করা হয়, ওই অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, স্পাইনাল অ্যানেস্থেসিয়া। না হলে সব ব্লাড ওই ক্যাপাসিটেন্স ভেসেলস এর ভিতর যে জমা হয়ে থাকে। তাহলে ক্যাপাসিটেন্স মানে যার ক্যাপাসিটি আছে টু রিসিভ ব্লাড ভলিউম, বুঝছো, সেই ক্যাপাসিটেন্স। কথা কি বুঝতে পারছো? তাহলে এই 5 প্রকার ভেসেলের নাম বললাম, এগুলো কিন্তু আজকেই যেখানে আছে একবার পড়ে নিয়ে মুখস্থ করে ফেলো, কারণ কোনদিন পড়াইতে পারবো আর না পারবো তা ঠিক নাই, আল্লাহই জানে। এখন তোমরা মুখস্থ করে ফেলে তার ভিতর আসতেছে হচ্ছে একটা এক্সচেঞ্জ ভেসেল। এক্সচেঞ্জ ভেসেল মেইনলি হচ্ছে আমাদের ক্যাপিলারি। এই ক্যাপিলারি যে এক্সচেঞ্জ ভেসেল, হ্যাঁ ক্যাপিলারিজ, এই ক্যাপিলারিজের টাইপ আছে, ক্যাপিলারিজও টাইপ আছে। কি কি টাইপ আছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, দেয়ার ইজ নো গ্যাপ, এবং তার যে আমরা তো তোমরা পড়ানো হয়েছে যে লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়ামের আউটসাইডে থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যেটা এপিথেলিয়ামের পার্ট, তার বাইরে থাকবে হচ্ছে ওই কানেকটিভ টিস্যু, যেমন ইন্টেস্টাইনে থাকে ল্যামিনা প্রোপিয়া, তাই না? লাইনিং এপিথেলিয়াম অলসো ইনক্লুড দ্য বেসমেন্ট মেমব্রেন। তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারিতে এই বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট থাকে এবং কোনো গ্যাপ থাকে না, এবং ইসের ভিতরও মানে এপিথেলিয়াল লাইনিং এর ভিতরে মানে এন্ডোথেলিয়ামের ভিতরে কোনো গ্যাপ থাকে না, এটাকে বলে কন্টিনিউয়াস ক্যাপিলারি। যেমন যেমন মাসেল তো হাইলি ভাস্কুলার, মানে আমি বলতেছি মাসেল, স্কেলেটাল মাসেলের কথা। স্কেলেটাল মাসেল সব মাসেলে হাইলি ভাস্কুলার, স্কেলেটাল মাসেল আরো ভাস্কুলার, হাইলি ভাস্কুলার। এর ভিতরে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারি গুলো হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। এইখান দিয়ে কিন্তু সহজে কিছু এক্সচেঞ্জ হওয়া খুব কঠিন, বুঝছো, শুধুমাত্র ওই প্লাজমা ছাড়া আর কিছু এক্সচেঞ্জ হইতে পারে না। এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে আর একটা হচ্ছে ফেনেস্টেটেড ক্যাপিলারি। এটা হচ্ছে ফেনেস্টেটেড ক্যাপিলারি, মানে কিছু ওই ক্যাপিলারির ভিতরে মানে সেলগুলো, এই যে এখানে যেরকম সেল দেখতে হচ্ছে একটার সঙ্গে আর একটা টাইট করে লাগানো, এরকম করে এই ছবিটাকে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই টাইট করে একটার সঙ্গে আর একটা টাইট করে জাংশন দিয়ে লাগানো, এর মাঝখানে যদি গ্যাপ থাকে, ফেনেস্ট্রা ওপেনিং যদি থাকে, সেই ওপেনিং গুলোকে থাকলে সেটাকে বলে ফেনেস্টেটেড ক্যাপিলারি। তোমরা যেরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডে তো ডাক থাকে না, তাই না? এখানে তো ব্লাড সিক্রেশনটা সরাসরি ক্যাপিলারির ভিতর ঢুকে পড়বে। তা ক্যাপিলারির ভিতর ঢুকে পড়বে কোথায়? তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপ ফেনেস্ট্রা, এই ফেনেস্ট্রা দিয়েই ঢুকে পড়ে ক্যাপিলারির ভিতরে। এই জন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ক্যাপিলারি থাকে। কোন ধরনের ক্যাপিলারি? ফেনেস্টেটেড ক্যাপিলারি। আর একটা আছে হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। সেই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিটাকেই বলা হয় সাইনোসয়েড। তার মানে তার ওই ইসের ভিতরে, মানে এই সেলগুলোর ভিতরে যে এই সেল, এই যে এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলের ভিতরেও গ্যাপ থাকবে, এবং তার যে বেসমেন্ট মেমব্রেন, ওই বেসমেন্ট মেমব্রেনেও গ্যাপ থাকবে, এবং সব জায়গায় বেসমেন্ট মেমব্রেন থাকবে না। এই কন্ডিশন যদি হয় তাহলে সেগুলোকে বলা হয় সাইনোসয়েড। তাহলে আমরা কিন্তু এখানে ব্লাড ভেসেলের ফাংশনাল টাইপ, ক্যাপিলারি টাইপ যে 3 ধরনের তাও পড়ে ফেললাম, যে একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা হচ্ছে ফেনেস্টেটেড ক্যাপিলারি, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বা সাইনোসয়েড। তুমি যে
তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, আর একটা সাইনোসয়েড বললেও হবে। ডিসকন্টিনিউয়াস না বলে তুমি যদি সাইনোসয়েড বলো তাও, অনেক বইতে যদিও বা কন্টিনিউয়াস ক্যাপিলারি এবং ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি দুই ভাগে ভাগ করা হয়েছে। এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড আর একটা হচ্ছে সাইনোসয়েড, সাইনোসয়েডাল ক্যাপিলারি। কথা কি বুঝছো? জি স্যার। রোল নাম্বার 27 বলো তো কি বললাম? স্যার সাইনোসয়েডাল ক্যাপিলারি আর ক্যাপিলারি টাইপ বলো, টাইপ। জি স্যার, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, সাইনোসয়েডাল ক্যাপিলারি, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ক্যাপিলারি। হ্যাঁ, তাহলে তোমাদের বলার সময় কিন্তু একটু ভালো, সব সময় যেভাবে আমরা বলি বা বই খাতায় লেখা আছে এরকম ভাবে বলতে হবে, কারণ বই খাতায় লেখার একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু তুমি প্রথমেই বলবা কন্টিনিউয়াস ক্যাপিলারি, কারণ আমাদের বডিতে যত ক্যাপিলারি আছে তার ভিতর কন্টিনিউয়াস ক্যাপিলারি সবচেয়ে বেশি। কথা বুঝছো? এই জন্য কন্টিনিউয়াস ক্যাপিলারিটা প্রথম বলতে হবে। তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি আবার দুই ধরনের হইতে পারে, একটা হলো ফেনেস্ট্রেটেড আর একটা হচ্ছে সাইনোসয়েড। অথবা তোমরা সরাসরি বলতে পারো যে ক্যাপিলারি তিন ধরনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, আর একটা হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি। সাইনোসয়েডাল ক্যাপিলারি, এই সাইনোসয়েডাল ক্যাপিলারিকে সাইনোসয়েড ও বলা হয়। এই সাইনোসয়েডাল ক্যাপিলারি কোথায় থাকে? যেখানে বড় বড় জিনিস ক্যাপিলারির ভিতর ঢুকে পড়তে হবে, যেরকম লিভার, আমাদের কি যেন বলে ওকে, স্প্লিন, তারপরে বোন ম্যারো, এইসব জায়গায়। যেমন বোন ম্যারোতে যদি বড় গ্যাপ না থাকে তাহলে বোন ম্যারোর যে ব্লাড গুলো তৈরি হচ্ছে, ব্লাড সেল গুলো তৈরি হচ্ছে, সেই সেলগুলো ব্লাড ভেসেলে ঢুকতে হবে না। এই ঢুকার জন্য ওইখানে বড় রাস্তা থাকার দরকার, এই জন্য ওইখানে থাকে সাইনোসয়েডাল ক্যাপিলারি। এই সাইনোসয়েডের যে গ্যাপ, ওই গ্যাপ দিয়েই সাইনোসয়েডের ভিতর ঢুকে পড়া। সাইনোসয়েডের ভিতর ঢুকে পড়াই মানে তো আমাদের এই ব্লাড ক্লোজ যে সিস্টেম আছে, ব্লাড ভাস্কুলার ক্লোজ সিস্টেমের ভিতর ওই এইগুলো তোমার ব্লাড সেলগুলা যেগুলো বোন ম্যারোতে তৈরি হয় সেইগুলো ঢুকে পড়তে পারে। যাই হোক, আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম। এখন আসো যে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারটাস, তাই না? এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারটাস যখন বলতেছি তার মানেও অর্থ হলো যে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারটাসও আছে, তাই না? এক্সট্রা হেপাটিক যখন বলতেছি তখন ইন্ট্রা হেপাটিকও থাকবে। তাহলে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারটাস তোমাদের দেখাচ্ছিলাম। এখানে অনেক নামধাম আছে, আমরা হিস্টোলজি পড়ার সময় আরো বিস্তারিত পড়বো। তবে এইখানে দেখো যে দুটো সেলের ল্যাটারাল সারফেস, নন সাইনোসয়েডাল যে সারফেস, এই সাইনোসয়েডাল সারফেসের ভিতর যে গ্যাপ, এই গ্যাপটাকেই বলা হচ্ছে বাইল ক্যানালিকুলাই। এই বাইল ক্যানালিকুলাই থেকে এই যে ইগুলো তৈরি হয়ে যাচ্ছে, প্রথমে এইগুলোকে বলা হচ্ছে ইন্টারলোবুলার। এই যে ক্যানাল অফ হ্যারিংস, এই যে এইখান দিয়ে তৈরি, এর থেকে এই সেলে থেকে যখনই বেরোচ্ছে সেইগুলোকে বলা হয় ক্যানাল অফ হ্যারিংস। এই ক্যানাল অফ হ্যারিংস থেকে ইন্ট্রালোবিউলার বাইল ডাক্ট, ইন্টারলোবিউলার বাইল ডাক্ট, তারপরে এইখানে চলে আসছে ইন্টারলোবাল বাইল ডাক্ট, ইন্টারলোবার বাইল ডাক্ট, যেটা থাকতেছে যে পোর্টাল, এটা হলো পোর্টাল ট্রাক্ট বা পোর্টাল ট্রাইট, পোর্টাল ট্রাইট। তাহলে এইখানে আমাদের দুটো কথা অন্তত মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথমেই যেখানে প্রথম হেপাটোসাইট, প্রথম যেখানে বাইলটা সিক্রেট করে সেই জায়গাটাকে বলা হয় বাইল ক্যানালিকুলাই, তাই না? বাইল ক্যানালিকুলাই, বাইল ক্যানালিকুলাই থেকে তারপরে এই বড় যে প্রথম ডাক্টটা তৈরি হয়, যে ডাক্টের নিজস্ব এপিথেলিয়াল লাইনিং থাকে। এই বাইল ক্যানালিকুলাইয়ের কিন্তু কোনো লাইনিং নাই। এরা বলেছিলাম তোমাদের যে দুটো সেলের মাঝখানে, দুটো প্লাজমা মেমব্রেনের মাঝখানে জাস্ট গ্যাপ, সেই গ্যাপটাকেই বলা হয় বাইল ক্যানালিকুলাই। বাইল ক্যানালিকুলাই থেকে প্রথমে যে ক্যানাল তৈরি হয় সেটাকে বলে ক্যানাল অফ হ্যারিংস, ক্যানাল অফ হ্যারিং। এই ক্যানাল অফ হ্যারিং দিয়ে তারপরে ইন্টারলোবিউলার বাইল ডাক্ট, মানে ইন্ট্রালোবিউলার বাইল ডাক্ট, ইন্ট্রালোবিউলার বাইল ডাক্ট থেকে ইন্টারলোবিউলার বাইল ডাক্ট, ইন্টারলোবিউলার বাইল ডাক্ট থেকে বাইল ডাক্ট বা বাইল ডাক্ট টুলস বলতে পারো, তারপরে ইন্টারলোবার বাইল ডাক্ট, ইন্টারলোবার বাইল ডাক্ট মিলে তারপরে তৈরি হয়ে যায় আমাদের ওই হেপাটিক রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, হেপাটিক ডাক্ট। জি স্যার। তাহলে এই রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট তৈরি হওয়ার আগ পর্যন্ত যে গুলো বলা হলো সেইগুলোই হচ্ছে আমাদের ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারটাস, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারটাস। তো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারটাসের শুরুটা কি তাহলে?
এবার শুরুটা মানে হেপাটোসাইট, হ্যাঁ হেপাটোসাইট না বলে বাইল ক্যানালিকুলাই, এই বুঝছো ব্যালালিক। এই এবার আসো তাহলে এক্সট্রা হেপাটিক ক্যানালিকুলাই, তাহলে এক্সট্রা হেপাটিক বাইল বিলিয়ারি অ্যাপারাটাস কি কি আছে? তাহলে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাসের কাজ তো বলা হলো যে এগুলো বাইল ওইখান থেকে রিসিভ করবে, তারপরে কনসেন্ট্রেট করবে, স্টোর করবে, তারপরে প্রয়োজন অনুসারে এটা কন্ট্রাকশনের মাধ্যমে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামে ট্রান্সমিট করে দেবে। এইটাই হচ্ছে এর ভিতর কি কি আছে? এর ভিতর আছে তাহলে আমাদের রাইট অ্যান্ড লেফট কি হেপাটিক ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এই দুজন মিলে যায় যখন তখন বলা হয় কমন হেপাটিক ডাক্ট। হ্যাঁ, যখন দুজন মিলে যাবে তখন বলা হবে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট থেকে চলে আসবে হলো আমাদের কি সিস্টিক ডাক্ট, তাই না? সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, আর তার থেকে তৈরি হয়ে যাবে আমাদের কি বাইল ডাক্ট বা কমন বাইল ডাক্ট। তাহলে এই পাঁচটা পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে কি এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস। সেগুলো দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এই পাশে ধরো, এইটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, এইটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, তাহলে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এটা হলো কমন হেপাটিক ডাক্ট, তাই না? কমন হেপাটিক ডাক্ট এর থেকে হচ্ছে এই সিস্টিক ডাক্ট, গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট হয়ে আবার যেখানে কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট দুটো যখন মিলে যাচ্ছে, এইখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট বা বাইল ডাক্ট। বাইল ডাক্ট বলে কমন বাইল ডাক্ট, অ্যানাটমিতে সাধারণত বাইল ডাক্ট বলে নাম বলা হয়, আর সার্জারিতে এটাকে কমন বাইল ডাক্ট বলে ধরা হয়, বুঝছো? তাহলে এইগুলা আমাদের ইম্পর্টেন্সটা খুবই জানতে হবে, এইগুলো সম্বন্ধে জানতে হবে। জানার ইম্পর্টেন্সটা হলো কি, এই সব জায়গায় ইনফ্লামেশন হইতে পারে, স্পেশালি আমাদের গল ব্লাডারে ইনফ্লামেশনে কোলোসিস্টাইটিস ডেভেলপ করতে পারে। তারপরে যদি টোটাল বিলিয়ারি যে ট্রাক্ট আছে, বিলিয়ারি অ্যাপারাটাসে যদি ইনফ্লামেশন হয় সেটাকে কোলনজাইটিস বলা হয়। তারপরে এতে কি বলে স্টোন ফরমেশন হইতে পারে, যে গল স্টোন ফরমেশন হইতে পারে, যেটাকে কোলিলিথিয়াসিস বলে। তারপরে যদি এর কোনো চ্যানেলেই কমন বাইল ডাক্টের যদি হয় তাহলে সেটাকে কোলেডোকোলিথিয়াসিস বলে, ওটাকে কোলিলিথিয়াসিস, যেটা যদি গল ব্লাডারে যদি হয় তাহলে কোলিলিথিয়াসিস বলে। আর যদি ইসে হয়, এই ট্রাক্টে হয়, অ্যাপারাটাসে হয়, তাহলে সেটাকে বলে কোলেডোকোলিথিয়াসিস, বুঝছো? আর এই কোলেডোকোলিথিয়াসিস, হ্যাঁ ডাক থেকে কোলেডোকোলিথিয়াসিস, তার কোলেডোকোলিথিয়াসিস যদি হয় তাহলে এইখানে যদি একটা স্টোন তৈরি হয় বা এইখানে যদি একটা স্টোন তৈরি হয় তাহলে কি হবে? তাহলে এই অবস্ট্রাকশন, কমন বাইল ডাক্টটা অবস্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে অবস্ট্রাক্টেড হয়ে গেলে কি হবে? আমাদের জন্ডিস ডেভেলপ করতে পারে। তাহলে রাইট অ্যান্ড লেফট হেপাটিক যে ডাক্ট, এই রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট আমাদের মিলে তো তৈরি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট হচ্ছে কোথায় তৈরি হচ্ছে? কোথায় এটা তৈরি হচ্ছে যে রাইট পার্ট অফ দা তোমার পোর্টা হেপাটিসের রাইটের দিকে এটা তৈরি হয় কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সঙ্গে মিলে তৈরি হয় কমন বাইল ডাক্ট। আর কমন বাইল ডাক্টের এইখানে দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গুলেশন, এই অ্যাঙ্গুলেশনটা কিন্তু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে হচ্ছে কি সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্ম কোণ। এখানে একবার ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি লাগতে পারতো, তাই না? তা না লেগে এর সঙ্গে লেগছে হচ্ছে সূক্ষ্ম কোণে। রাইট অ্যাঙ্গেলের চাইতে কমে যদি হয় তাহলে রাইট অ্যাঙ্গেল মানে তো 90 ডিগ্রি, তাই না? রাইট অ্যাঙ্গেলের চাইতে কমে হয়েছে, তার জন্য একে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলটাকে বলে সিস্টোহেপাটিক অ্যাঙ্গেল দিয়ে এরপরে তো তোমার এই কমন বাইল ডাক্ট যেটা তৈরি হচ্ছে, মানে কমন হেপাটিক ডাক্ট বাইল ডাক্ট, এটা রান করতেছে হচ্ছে ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম দিয়ে এটা রান করতেছে। অনেক সময় রাইট অ্যান্ড লেফট যে হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট কোথা থেকে আসে? এটা কোন এরিয়ার বাইল
কে ড্রেন করবে? হ্যাঁ, তাহলে এই Yes, কথা কিন্তু বলতে হবে যে লেফট লোব অফ লিভার বললে হবে না, ফাংশনাল আর ফিজিওলজিক্যাল বা ট্রু লেফট লোব অফ দ্য লিভার, এর থেকে হচ্ছে এই এটা ড্রেন করে। তাহলে লেফট লোবের থেকে লেফট হেপাটিক ডাক দিয়ে চলে আসে লেফট লোব ফিজিওলজিক্যাল লোব থেকে। অনেক সময় রাইট এই যে ফিজিওলজিক্যাল লোব, এই ফিজিওলজিক্যাল লোবে কিন্তু অ্যাক্সেসরি হেপাটিক ডাক থাকতে পারে। অ্যাক্সেসরি হেপাটিক ডাক মানে কি, এই রাইট হেপাটিক ডাক ছাড়াও অতিরিক্ত একটা হেপাটিক ডাক যেটা এসে আমাদের এই কমন হেপাটিক ডাক, এইখান দিয়ে এসে কমন হেপাটিক ডাকতে এসে ওপেন হইতে পারে, বা এইখান দিয়ে এসে এই সিস্টিক ডাকতে ওপেন হইতে পারে। অনেক সময় দেখা যায় গল ব্লাডারের যে বেড আছে, ফোসাফার গল ব্লাডার, ওইখান দিয়ে এসে গল ব্লাডার এসে ওপেন হইতে পারে। অনেক সময় দেখা যায় যে এই সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াটাকে বলা হয় সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস। এইখান দিয়ে এসে কমন বাইল ডাক্টেও এসে ওপেন হইতে পারে। এটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে যে অ্যাক্সেসরি বাইল ডাক্ট থাকতে পারে, এবং ইউজুয়ালি সেটা হচ্ছে কোন লোব থেকে থাকে, কোন লোব থেকে থাকতে পারে? রাইট লোব থেকে আসে। হ্যাঁ, রাইট লোব থেকে সেটা ইমার্জ করে, সাধারণত ইমার্জ করে এই সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস, আমরা পরে পড়বো এটার বাউন্ডারি কন্টেন্ট। তো এই ক্যালোটস ট্রায়াঙ্গেল দিয়ে সাধারণত সেই অ্যাক্সেসরি ডাকটা রান করে এসে এই কমন হেপাটিক ডাকটে ওপেন হইতে পারে, এই সিস্টিক ডাকটে ওপেন হইতে পারে, অথবা এইটাকে ক্রস করে এসে কমন বাইল ডাকটে এসেও সেই অ্যাক্সেসরি হেপাটিক ডাকটা ওপেন হইতে পারে। ইভেন সেটা এই ফ্লোর অফ দা কি বলে গল ব্লাডার, ফোসাফার গল ব্লাডার, ওইখান দিয়ে এসে গল ব্লাডারেও এসে ওপেন হইতে পারে। এখন আসো আমরা গল ব্লাডার সম্বন্ধে জানি, যে এতক্ষণ জানলাম আমরা যে কমন হেপাটিক ডাক, কমন হেপাটিক ডাক এবং অ্যাক্সেসরি হেপাটিক ডাক সম্বন্ধে। এবার আসো গল ব্লাডার সম্বন্ধে। তো এই গল ব্লাডার হলো একটা পেয়ার শেপ, পেয়ার মানে হচ্ছে নাশপাতি, তাই না? পেয়ার শেপ একটা স্যাক। এই পেয়ার শেপ স্যাকের কন্টেন্ট হচ্ছে কতটুকু, এটা কিন্তু মনে রাখতে হবে, যে 30 থেকে 50 মিলিলিটার মতন হচ্ছে, বা 30 থেকে 50 সিসি, তাই না? 30 থেকে 50 মিলিলিটার বা 30 থেকে 50 সিসি। হ্যাঁ, সিসি আর মিলিলিটার তো একই নাকি? একই। তাহলে সিসি 50 সিসি মতন আর থাকতে পারে, আর কন্টেন্ট হইতে পারে, বুঝছো? এর কাজই হচ্ছে আমরা ওই যে ফাংশন গুলো বললাম, যে এর কাজ হচ্ছে কি, বাইলকে স্টোর করা, বাইলকে কনসেন্ট্রেট করা, এবং প্রয়োজন অনুসারে ডিসচার্জ করা মাসকুলার কন্ট্রাকশনের মাধ্যমে। বুঝছো? এইখানে এরা কিন্তু রেডিওগ্রাফিক যে সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্স গুলোকে কন্ট্যাক্ট করতে পারে। তাই সেটা আমাদের জানার দরকার নেই, আমরা পরের দিকে ওইটা পড়বো। এখন আসলে লোকেশন, তার লোকেশনটা কোথায়? তা লোকেশনটা কোথায় হবে? লোকেশনটা হচ্ছে গল ব্লাডার, ফোসা ফর গল ব্লাডার। এই লিভারের ইনফেরিয়র সারফেসে যে ফোসা ফর গল ব্লাডার আছে, এই ফোসা ফর গল ব্লাডারে এটা লোকেটেড থাকে। এটা হচ্ছে রাইট সাইড থেকে, মানে এই রাইট দিক থেকে, মানে তোমার ওই টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, ওইখানে থাকে হচ্ছে গল ব্লাডারের ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। আর ফান্ডাস অফ দ্য গল ব্লাডার ওইখান থেকে আস্তে আস্তে একটু ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট এইদিকে রান করে, হ্যাঁ, ব্যাকওয়ার্ডস এবং লেফটের দিকে যায়। ব্যাকওয়ার্ডস এন্ড লেফটের দিকে যেয়ে পেয়ে যায় হচ্ছে আমাদের রাইট মার্জিন অফ দ্য পোর্টা হেপাটিস। ওই রাইট মার্জিন অফ দ্য পোর্টা হেপাটিসে যেয়ে সে কন্টিনিউয়াস হয়ে যায় সিস্টিক ডাক্টের সঙ্গে, ডাক্টের সাথে। তাহলে কোথায় থাকে কি সেটা তো বুঝতে পারছো, তাই না? এটা তো একেবারে সহজ, যে ফোসাফার গল ব্লাডারে থাকে। এরপরে কোন দিক থেকে কোন দিকে রান করে, এই কথা তোমার একটু বলতে হবে, যে এটা রান করে হচ্ছে ওই backwards and to the left towards the lateral end of the porta hepatis, ওইখানে যে শেষ হয়ে সিস্টিক ডাক্ট হয়ে শেষ হয়ে যায়। এর ডাইমেনশন যদি ধরো, যে ডাইমেনশন কি, ডাইমেনশন হচ্ছে লেংথ 10 সেন্টিমিটার, লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার, আর ব্রেডটা হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে আমরা 10 সেন্টিমিটার। আর এটা যদি এইটা হোয়াইট ব্রেড যদি দেখে, তা হোয়াইটটা হচ্ছে 3 সেন্টিমিটার। তা 3 সেন্টিমিটার কি সবচেয়ে তো ওয়াইডেস্ট, মানে ফান্ডাসের পরের অংশটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। এর পার্টটা কি আছে? পার্ট হচ্ছে কি, এর একটা ফান্ডাস আছে, এটা হচ্ছে ফান্ডাস, বুঝছো? এই পার্টটা যে বিয়ন্ড দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য শার্প ইনফেরিয়র বর্ডার অফ দ্য
লিভার বা সিস্টিক নস, এই সিস্টিক নসের বাইরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে আমরা বলি ফান্ডাস। তারপরে একটা হোয়াইট পার্ট থাকে যেটাকে বলা হয় বডি, এর পরের অংশটাকে বলা হয় নেক। তাহলে কি কি আছে? ফান্ডাস, বডি অ্যান্ড নেক। তাহলে ফান্ডাস, ফান্ডাস সম্বন্ধে আমাদের জানতে হবে যে ফান্ডাসটা কোথায় থাকে। তাহলে তো বলা হয়ে গেল যে এটা ইনফেরিয়র যে বর্ডার আছে, বর্ডারের বিয়ন্ড মানে বাইরে সামনের দিকে এন্টিরিয়র দিকে যে পার্টটা থাকে সেটাকে আমরা ফান্ডাস বলি। এই ফান্ডাসটা থাকে হচ্ছে লিভিং বডিতে টিপ অফ দ্য রাইট কোস্টাল কার্টিলেজ, নাইন কোস্টাল কার্টিলেজ এই বরাবর এখানে থাকে। এই ফান্ডাসটা আমরা গল ব্লাডারটা হতে পার্শিয়ালি মানে পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে, কারণ এর নিচের সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে, উপরের সারফেসটা কিন্তু সরাসরি ইসে লিভারের সঙ্গে কানেক্টেড থাকে, লিভারের সঙ্গে কানেকটিভ টিস্যু দিয়ে থাকে, কানেক্টেড থাকে। ইভেন এইখান দিয়ে কিছু ভেনাস কানেকশন ও কমিউনিকেশনও কিন্তু থাকতে পারে এই গল ব্লাডারের সঙ্গে এবং লিভারের সঙ্গে, বুঝছো, ফোসা ফর গল ব্লাডারে। এবং আর কিছুক্ষণের ভিতর কেটে যাবে, তখন আবার তোমরা, আমি নতুন করে শুরু করলে তোমরা সরাসরি জয়েন করে ফেলো। যাই হোক, এখন আসতেছে যে কোথায় থাকে। এরপরে ফান্ডাসের কথা বলতেছিলাম যে পেরিটোনিয়াল কাভারিং। এই পেরিটোনিয়াল কাভারিং পুরোপুরি ফান্ডাস কিন্তু পুরোটাই হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কাভার, হ্যাঁ পুরোটা কাভার করা থাকে। এই এবার আসো যে ফান্ডাস বডি। তাহলে বডি তো বলেছি যে বডি কোন দিকে রান করতেছে, যে তাহলে বডি রান করবে হচ্ছে কোন দিকে, এইখান থেকে দেখতে পাচ্ছি আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, তাই না? আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট। আবার এগেইন ওই একই জায়গায় যে ওটা শেষ হবে। এবং পেরিটোনিয়ামের যে কাভারিং, সেই পেরিটোনিয়ামের কাভারিং এ আর আর রিলেশনে কি আছে দেখো, রিলেশনটা কি আছে। যেমন আমরা ফান্ডাসের রিলেশনে দেখছিলাম যে এর অ্যান্টিরিয়র সাইডে আছে কি, অ্যান্টিরিয়র সাইডে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর ওই যে টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ। আর এই পোস্টেরিয়র সারফেসে হচ্ছে এই ট্রান্সভার্স কোলনের রিলেশন থাকে। আর ইসের বডি অফ দ্য গল ব্লাডার, এর বডি অফ দ্য গল ব্লাডারের রিলেশন থাকে কি, এই সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। এই হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, যেটা রিলেটেড থাকে মেইনলি আমাদের নেক অফ দ্য গল ব্লাডারের সঙ্গে। আর ইটা থাকে বডি রিলেটেড থাকে হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। হ্যাঁ, সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামের সঙ্গে রিলেটেড থাকে। এখন আসো যে নেক সম্বন্ধে, তাহলে নেক সম্বন্ধে একটু জানতে হবে। নেক সম্বন্ধে জানতে হবে যে ন্যারো আপার পার্ট অফ দ্য গল ব্লাডার, এই কে বলা হয় হচ্ছে নেক, যেটা একটা শার্প, এইখানে একটা কনস্ট্রিকশনের মাধ্যমে শেষ হয়ে যায়। শার্প হঠাৎ করে একটা কনস্ট্রিকশন হয়, কনস্ট্রিকশন হওয়ার পরেই হচ্ছে আমাদের কি সিস্টিক ডাক্ট শুরু হয়, সিস্টিক ডাক্ট শুরু হয়। এই নেকটার রিলেশন তো আগেই বললাম যে এটা ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের সঙ্গে রিলেটেড থাকে। এই নেকের পোস্টোমেডিয়াল ওয়ালে একটা ডায়াবাটিকুলাম এর মতন থাকে, বুঝছো, যে পোস্টোমেডিয়াল ওয়ালে একটা পাউস থাকে, একটা পাউস লাইক ডায়াবাটিকুলাম থাকে। যে পাউস লাইক ডায়াবাটিকুলামটাকে বলা হয় হার্টম্যান পাউস থাকে। এই হার্টম্যান পাউসের তো ইম্পর্টেন্স আছে যে ওই ইটা মানে গলস্টোনটা ওই জায়গায় যে ইম্প্যাক্ট হয়ে থাকে, আর ইম্প্যাক্ট হয়ে আমাদের এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের সঙ্গে মিলে থাকে। তো এই অংশ এখানে এই মিলে থাকার অনেক সময় কিন্তু ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামকে পারফোরেট করে এই যে স্টোনটা আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের ভিতরেও কিন্তু ঢুকে চলে যেতে পারে। তাহলে এই যে পাউস লাইক ডাইলেটেশন, এই পাউস লাইক ডাইলেটেশনটাকে আমরা বলতেছি হার্টম্যান পাউস। আর এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, এই যে এইখানে যে এই এরিয়া এইখানে থাকবে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস হচ্ছে এটা ডিরেক্টেড থাকে। এবার একটু আসুক স্যার, 5 জন আছি আমরা প্রায়। ওই স্ট্রাকচারে তো আর বেশি ইম্পর্টেন্ট না, 5 জন। যাই হোক, গল ব্লাডারের যে স্ট্রাকচার, এই গল ব্লাডারের স্ট্রাকচারতে 3টে লেয়ার থাকে। যদি বইতে 4টে লেয়ার আছে, আমরা 3টে লেয়ার বলবো। এটা হলো সেরাস লেয়ার, একদিকে থাকে সেরাস সেরোসা, আর একদিকে থাকে অ্যাডভেন্টেশিয়া।
তাহলে এই দিকে যদি আমরা দেখি তাহলে সেরসও থাকবে, আর উপর দিক থেকে যদি আমরা দেখি তাহলে অ্যাডভেন্টিসিয়া থাকবে। তাহলে এই হচ্ছে আউটার লেয়ার, তারপরে হচ্ছে ফাইব্রোমাস্কুলার লেয়ার, আর এরপরে হচ্ছে মিউকাস মেমব্রেন। তাহলে ফাইব্রোমাস্কুলার লেয়ার, এখানে স্মুথ মাসেলের সঙ্গে বিভিন্ন ডিরেকশনে ফাইব্রাস টিস্যুও পাওয়া যাবে এই ফাইব্রোমাস্কুলার লেয়ার। এরপরে থাকবে আমাদের লুজ লেয়ার কি মিউকাস লেয়ার, আর মিউকাস লেয়ারটায় থাকবে টল কলামনার সেল দেয়া থাকবে। এই টল কলামনার সেল তো স্পেশালাইজ ফর অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন। তোমাদের বলা হয়েছিল যে স্পেশালাইজ ফর অ্যাবজর্পশন। কেন অ্যাবজর্পশন আমরা কিন্তু আমি কিন্তু পড়াইছিলাম তোমাদের যে কেন এটা স্পেশালাইজ ফর, কিভাবে সেটা স্পেশালাইজড হয়, ও কথাগুলো বলবো না। যাই হোক, আর্টারি সাপ্লাই, গল ব্লাডারের আর্টারি সাপ্লাই। তো গল ব্লাডারের আর্টারি সাপ্লাই তো খুবই সহজ, যে সিস্টিক আর্টারি দিয়ে গল ব্লাডার সাপ্লাইড হয়। আর এই সিস্টিক আর্টারি ইউজুয়ালি যে ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ হইতে পারে। এটা কিন্তু আবার অন্য আর্টারিরও ব্রাঞ্চ হইতে পারে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা একটা কমন অপারেশন, ওই গল ব্লাডারের অপারেশন। এই জন্য তোমাকে ব্যতিক্রম গুলাও মনে রাখতে হবে। তাহলে এটা রাইট, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো লেফট হেপাটিক আর্টারি, এটা রাইট হেপাটিক আর্টারি, এখান থেকে ঢুকে গেছে। এই রাইট হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ চলে আসছে এই সিস্টিক আর্টারি, যে সিস্টিক আর্টারিটা একে সাপ্লাই দিচ্ছে। তাই এই সিস্টিক আর্টারি রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ না হইতে পারে, লেফট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ হইতে পারে, এই কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই ডুওডেনামের পিছনে যে আমাদের এই যে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি আছে, এই যে ভিতর দিকে চলে গেছে, এই যে দেখছো যে ভিতর, হ্যাঁ ভিতর দিকে চলে গেছে, এরও একটা ব্রাঞ্চ হিসাবে সিস্টিক আর্টারি আসতে পারে। তাই সেগুলো আমাদের জানতে হবে। তবে এর মজার ব্যাপার হলো কি, যে আর্টারি ব্রাঞ্চ হোক না কেন, সেটা ওই ক্যালোটস ট্রায়াঙ্গেল দিয়ে ঢুকবে। এই জন্য অপারেশন করা একটু সহজ হয়। ক্যালোটস ট্রায়াঙ্গেল যদি আগেই ডিটেক্ট করা যায় অপারেশনের সময় যে কোনটা ক্যালোটস ট্রায়াঙ্গেল, তাহলে ওইখানেই আমরা কিন্তু সিস্টিক আর্টারি না বেঁধে তো আমরা আর এইটা কেটে ফেলতে পারবো না। আমরা সিস্টিক আর্টারিকে প্রথম বাঁধতে হবে, তাই না, লাইগেট করতে হবে। লাইগেট করার পরে তারপরেই আমরা এইখান থেকে সিস্টিক ডাক্ট থেকে কেটে ফেলতে পারবো, কেটে ফেলে কোলে সিস্টেকটমি করে ফেলতে পারবো। ভেনাস ড্রেনেজ কি সিস্টিক বেইন, তাই না, এই সিস্টিক বেইন দিয়ে ভেনাস ড্রেনেজ হয়ে থাকে। তোমার সিস্টিক বেইন দিয়ে ভেনাস ড্রেনেজ কোথায় হবে? সিস্টিক বেইন দিয়ে এই রাইট ডিভিশন অফ দা পোর্টাল বেইন। এই সিস্টিক বেইনটা এখানে যে রাইট হেপাটিক আর্টারিতে যে ওপেন হয়েছে বা ব্রাঞ্চ, আর ঠিক একই রকম এইটে এর করেসপন্ডিং তো ভেইন নাই, করেসপন্ডিং ভেইন তো যেহেতু এটা পোর্টাল সিস্টেম, করেসপন্ডিং ভেইন না থাকার কারণে এ রাইট ডিভিশন অফ দা পোর্টাল ভেইনে যায় ওপেন করে। তবে তোমাদের আগেই বলেছি যে কিছু ভেনাস সিস্টেম কিন্তু এই যে কি ফ্লোর অফ দা গল ব্লাডার ফোসায়ও কিন্তু কিছু ভেইন লিভারের সঙ্গে কমিউনিকেটেড থাকে। লিম্ফেটিক ড্রেনেজ, তা লিম্ফেটিক ড্রেনেজ তোমরা কি আসো আমার সঙ্গে? জি স্যার আসি। জি স্যার। তাহলে লিম্ফেটিক ড্রেনেজ, মেইনলি লিম্ফেটিক যে ড্রেনেজ গুলো আছে, সেই ড্রেনেজ গুলো এখানে একটা সিঙ্গেল ক্যালোটস ট্রায়াঙ্গেল, একটা সিঙ্গেল কি থাকে, হ্যাঁ সিস্টিক লিম্ফ নোড অফ লুম, সিস্টিক, হ্যাঁ সিস্টিক, হ্যাঁ সিস্টিক লিম্ফ নোড অফ লান্স, যেটা হ্যাঁ সিস্টিক লিম্ফ নোড অফ লান্স থাকে। এই লান্স থেকে ড্রেন হয় মেইনলি, বুঝছো, এখানে ড্রেন হয়ে তারপরে এইখান থেকে চলে যায় হচ্ছে ওই হেপাটিক লিম্ফ নোডে, মানে ওই পোটা হেপাটিসের লিম্ফ নোডে, ওইখান থেকে আবার ফিরে তারপরে আমাদের এই কি বলে হেপাটিক আর্টারি, প্রপার কমন হেপাটিক আর্টারি হয়ে তারপরে আলটিমেটলি আমাদের এখানে সিলিয়াক লিম্ফ নোড এসে ওপেন হয়। তবে কিছু লিম্ফেটিক্স, এই কিছু লিম্ফেটিক্স এইখানে যে ফ্রি মার্জিন, এইটা তো ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম, এই লেসার ওমেন্টামের ফ্রি বর্ডারে যেসব লিম্ফ নোড থাকে সেখানেও ড্রেন হইতে পারে, সেগুলো আলটিমেটলি সিলিয়াক লিম্ফ নোডে এসে ড্রেন করবে। আর কিছু কিন্তু আমাদের এই যে সুপারফিশিয়াল এন্ড ডিপ যে লিম্ফেটিক্স বলা হয়েছিল না ইসের লিভারের, এই সুপারফিশিয়াল যে এই সুপারফিশিয়াল লিম্ফেটিক্সেও কিছু ড্রেন করতে পারে। এই লিম্ফ নোড কোন লিম্ফ নোডে ড্রেন করে এটা আমাদের জানা দরকার কি, এক জায়গায় কমন সাইট ফর কার্সিনোমা, তাই না, এখানে কিন্তু একটা কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। আর কার্সিনোমা যখন হয় তখন তো আমাদের ওই সব জায়গায়
ট্রেস করে বের করতে হবে যে কোথায় যে কার্সিনোমাটার মেটাস্টাসিস হলো বা হইতে পারে, ওই লিম্ফ নোড গুলো তখন ডিসেকশন করে ফেলতে হয়। যাই হোক, এখন আসো আমাদের নার্ভ সাপ্লাই। তাহলে নার্ভ সাপ্লাই তো বলার কি আছে, এটা হলো যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক যে সাপ্লাই পাবে। সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে থোরাসিক 7 to 9 সেগমেন্ট থেকে আসে, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই রাইট অ্যান্ড লেফট বোথ ভ্যাগাস থেকেই আসে। বোথ ভ্যাগাসটা এটা সিস্টিক প্লেক্সাস তৈরি করে। সিস্টিক প্লেক্সাস, এই সিস্টিক প্লেক্সাস মেইনলি ক্যালোটস ট্রায়াঙ্গলের সিস্টিক প্লেক্সাস থাকে। এই সিস্টিক প্লেক্সাস থেকে তারপরে আমাদের ইটাকে সাপ্লাই দেয়, কি বলে, গল ব্লাডারকে সাপ্লাই দেয়। ক্লিনিক্যালি দেখা যাচ্ছে যে এই যেহেতু এর রিফার্ড পেইনটা, এর রিফার্ড, এখানে যে রিফার্ড পেইন, এই রিফার্ড পেইনটা তোমার ইসে ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দা রাইট স্কাপুলায় রিফার্ড হইতে পারে, আবার সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিকের মাধ্যমে রেফার্ড হয়ে চলে যায়, আর ইসেও চলে যেতে পারে, টিপ অফ দা রাইট শোল্ডার জয়েন্টেও চলে যেতে পারে। এই টিপ অফ দা রাইট শোল্ডার জয়েন্টে যে যাবে, এইটা যায় হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, রাইট সুপ্রাক্লাভিকুলার। হ্যাঁ, রাইট সুপ্রাক্লাভিকুলার নার্ভ মানে ফ্রেনিক নার্ভ দিয়ে চলে যায়। এই এরা এর যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, তাহলে এর সামনে যে ডায়াফ্রাম থাকে না সামনে, এই ডায়াফ্রামের প্যারাইটাল পেরিটোনিয়ামকে হচ্ছে ইরিটেশন করে। আর প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইরিটেশন করলে এই প্যারাইটাল পেরিটোনিয়াম এবং ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ, তাই না? এই ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? সার্ভাইকাল 3, 4, 5, তাই না? সার্ভাইকাল 3, 4, 5, আর ওই একই সার্ভাইকাল 4, 5 বা 4, 5 থেকে তৈরি হয় হচ্ছে ওই সুপ্রাক্লাভিকুলার যে নার্ভ, ওই সুপ্রাক্লাভিকুলার নার্ভ। তখন ওই সুপ্রাক্লাভিকুলার নার্ভ আমাদের সাপ্লাই দেয় হচ্ছে শোল্ডারকে। তাই রাইট সাইডের ঘটনা, এই জন্য রাইট শোল্ডার টিপে তখন পেইন, রিফার্ড পেইন হইতে পারে। মূলত এই সব জায়গায় রিফার্ড পেইন হয়, তবে স্টোমাকেও হইতে পারে। স্টোমাকে আসলে ওইটা থেকে আমরা রিফার্ড পেইন বলবো না। তারপরে গল ব্লাডার যে আমরা বললাম, গল ব্লাডারের নার্ভাস সিস্টেমের চাইতে এটা হচ্ছে লোকাল যে হরমোন আছে, এই হরমোন দিয়েই বেশি এর কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ, কন্ট্রোল সিস্টেম কার্যকারী হয়। কন্ট্রোল সিস্টেম তো তোমরা জানো যে দুই ধরনের কন্ট্রোল সিস্টেম আমাদের বডিতে আছে, একটা হচ্ছে নার্ভাস আর একটা হচ্ছে হিউমেরাল। এই হিউমেরাল যে কন্ট্রোল সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমেই গল ব্লাডার মূলত কাজ করে। গল ব্লাডারে হচ্ছে কোনো ফ্যাটি ফুড যখন আমাদের ডোডেনাম এসে পড়ে, যখন ডোডেনাম আসে তখন ওইখান থেকে সিক্রেশন হয় ডোডেনাল এপিথেলিয়াল সেল থেকে, মানে এন্ডোক্রাইন যে সেল থাকে, সম্ভবত সি সেল মনে হয় এটা, এই সি সেল থেকে কোলেসিস্টোকাইনিন আই হতে পারে। আই ফর কি জানো নাকি? জি স্যার, আরেকটু আই ফর ওই যে আই সেল বলতেছে, জি না স্যার জানেন, আই সেল থেকে হইতে পারে রিলিজ। এটা মেইনলি পড়াবে হচ্ছে তোমার কি ফিজিওলজি। তা ফিজিওলজিকে যাই হোক, এরপরে ওই যে কোলেসিস্টোকাইনিন সিক্রেশন হবে, ওইটা ব্লাডের মাধ্যমে পৌঁছায় যাবে আমাদের কি গল ব্লাডারে। তাহলে গল ব্লাডার কন্ট্রাকশন করবে, আর একই সঙ্গে এর যে স্ফিংটার আছে, মানে স্ফিংটার কোলোরোকাস, স্ফিংটার অফ অডি, স্ফিংটার পেনকিয়েটিকাস, এই তিনটে যে স্ফিংটার এখানে থাকে, এই স্ফিংটার গুলো রিল্যাক্স করবে। এটা হচ্ছে একই কন্ট্যাক্ট করবে, আর সঙ্গে সঙ্গে ওই স্ফিংটার গুলো রিল্যাক্স করবে। তখন গল ব্লাডারের কনসেন্ট্রেটেড যে বাইলগুলো, সেই বাইলগুলো এসে আমাদের ডোডেনামে আসবে এবং সেখানে ডাইজেশন শুরু করে দেবে। তাহলে আমরা জানলাম গল ব্লাডার সম্বন্ধে, গল ব্লাডার নার্ভ সাপ্লাই টাপ্লাই জানা হলো। এখন আসো আমরা যে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট, এই সিস্টিক ডাক্টটা হচ্ছে কতটুকু লেন্থটা জানতে হবে, যে 3 to 5 সেন্টিমিটার হচ্ছে এর লেন্থ। ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, মানে নেক অফ দা গল ব্লাডার থেকে এটা ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস রান করে উইথিন দা কি বলে লেসার ওমেন্টাম দিয়ে রান করে। তারপরে একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে, যেটা আমরা বলেছি সিস্টোহেপাটিক অ্যাঙ্গেল, যে অ্যাকিউট অ্যাঙ্গেলে এসে আমাদের গলব্লা কি বলে কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্টের সঙ্গে এসে ইউনাইট করে তৈরি করে আমাদের কি কমন বাইল ডাক্ট।
তাহলে এইটাকে যদি আমরা ওপেন করি, এটাকে যদি ওপেন করি তার ভিতরে, তাহলে এর ভিতরে কিন্তু সিরিজ অফ ক্রিসেন্টিক ফোল্ড দেখা যায়। এই ক্রিসেন্টিক এইটা ওপেন করলে এর মাঝখানে সিরিজ অফ ক্রিসেন্টিক, এই যে এইখানে দেখো যে ক্রিসেন্টিক কিছু ফোল্ড দেখা যাচ্ছে। এই ক্রিসেন্টিক ফোল্ড গুলো এমন ভাবে অ্যারেঞ্জ হয়, এই ক্রিসেন্টিক ফোল্ড গুলোর এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে যে অ্যারেঞ্জমেন্টটা তো মোটামুটি হচ্ছে স্পাইরাল অ্যারেঞ্জমেন্ট হয়। মানে এই ক্রিসেন্টিক ফোল্ড গুলো আবার স্পাইরালি থাকে, মানে একটা Yes, sir. ফোল্ড আর একটা ফোল্ডের সঙ্গে মিলে মিলে দেখা গেল যে এরকম স্পাইরালিং, স্পিনিং এর মতন স্পাইরালিং হয়। আর স্পাইরালিং হওয়ার কারণে কি হয়, এই স্পাইরালিং ভালভের মতো কাজ করবে। হ্যাঁ এটা ভালভের মতন কাজ করে। তাই এই ভালভটা কিন্তু তোমার স্পাইরাল ভালভ অফ হেইস্টার, হাইস্টার বলে, হাইস্টার বলা হয়। আর এইটা তোমার ভালভের মূলত কাজ যেটা হচ্ছে ইউনিডিরেকশনাল, যে ইউনিডিরেকশনাল, জি স্যার, একদিকে যে কোনো তার মানে ডিরেকশন হ্যাঁ সেটা কিন্তু করে না। এই ভালভটা মূলত হচ্ছে এই সিস্টিক ডাক্টটাকে কি করে, ওপেন করে রাখে, বুঝছো? মানে এই ভালভ থাকার কারণে এই যে এই সব স্পাইরালিং যে ফোল্ড, ক্রিসেন্টিক ফোল্ড গুলো একটা আর একটার সঙ্গে পাশাপাশি এমন ভাবে স্পাইরালিং একটা ভালভ তৈরি করে, ভালভ অফ হিস্টার, এই হাইস্টার। এই ভালভ অফ হাইস্টারটাই হলো তোমার এই সিস্টিক ডাক্টটাকে ওপেন করে রাখে। সিস্টিক তার ডাক্টটাকে, মানে কি স্যার এখান থেকে দুই দিক হ্যাঁ এই থেকে তো আসা সম্ভব? বলতেছি সেটাই, যে সিস্টিক ডাক্টটাকে ওপেন করে রাখে। আমরা তো ভালভ বলতে একমুখী ইউনিডিরেকশনাল ফ্লো বুঝি, তাই না? কিন্তু এখানে ইউনিডিরেকশনাল ফ্লো না, জাস্ট এটাকে ওপেন করে রাখবে। যখন যখন আমাদের এই এই যে তুমি দেখো এই যে এখানে ভালভটা থাকলো, আর এইখানে যখন আমাদের কি বলে স্পিংটার গুলো, তিনটে স্পিংটার, এই তিনটে স্পিংটার যখন ক্লোজ থাকে, তখন এই প্রথমে এইখানে যে বাইল আসবে, হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট দিয়ে বাইল গুলো আসবে, তখন এই সিস্টিক কমন বাইল ডাক্টটাকে কি পূর্ণ করে ফেলবে, তাই না? ভরে যাবে এই অংশটা। ভরে যাওয়ার পরে তারপরে এই সিক্রেশন তো লিভার কন্টিনিউয়াস করার তালে থাকে, কিন্তু এইখানের ভালগুলো ওপেন, এই স্পিংটার গুলো ক্লোজ আছে, তখন এইটা ভরে যে তারপরে এই গল ব্লাডারের ভিতরে ঢোকার তালে থাকে। আর যখন আমাদের এইখানে ফ্যাটি ফুড জাতীয় খাবার আসবে, ফ্যাটি ফুড আসবে, তখন ওই কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজাইমিন সিক্রেশনের মাধ্যমে তখন এইটা কন্ট্যাক্ট করবে, আর এই ইগুলো ওপেন হয়ে যাবে। মানে ভালভ স্পিংটার গুলো রিল্যাক্স করবে, রিল্যাক্স করলে কনসেন্ট্রেটেড বাইলটা তখন আবার এই সিস্টিক ডাক দিয়ে ফিরে আসবে। তাহলে এই ভালভটা বাই ডিরেকশনাল এইটা বাইলকে মুভমেন্ট করাতে সক্ষম। যা আমরা সরাসরি বলতে পারি এটা যে জাস্ট এটা হচ্ছে কি করে রাখে, ওপেন করে রাখে, সিস্টিক ডাকটাকে ওপেন করে রাখে। তাহলে সেটাকে আমরা বললাম হচ্ছে সিস্টিক ডাক্ট, বাইল ডাক্ট কি করে সেটা আমরা রাখলাম। এবার সিস্টিক ডাকের পরে আছে কমন বাইল ডাক্ট। তাহলে সিস্টিক ডাক্ট সম্বন্ধে জানলাম। তো সিস্টিক ডাক্টের ইম্পর্টেন্ট ফিচারের ভিতরে ভালভটার কথা মনে রাখবা, আর সিস্টিক ডাক্টার লিঙ্ক কতটুকু এটা মনে রাখবা। আর ছবি দেখলে তো বুঝতেই পারছো সিস্টিক ডাক্টার সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করতেছে। এবার বাইল ডাক্ট ফরমেশন তো কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট এই দুটো মিলে হচ্ছে বাইল ডাক্ট তৈরি হচ্ছে। বাইল ডাক্ট তৈরি হওয়ার পরে এই বাইল ডাক্টটা কতটুকু লেংথ, বাইল ডাক্টার লেংথ আর আমাদের ওই পোর্টাল ভেইন এর লেংথ কিন্তু সমান, এবং এর পার্ট গুলো মোটামুটি একই ধরনের। তা পোর্টাল ভেইন আর ইসের 3 ইঞ্চিস, 7.5 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটারের 7.5 সেন্টিমিটার, আর হচ্ছে 3 ইঞ্চি এর যে ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, ডায়ামিটারটা হচ্ছে 6 মিলিমিটার। এর কি কি পার্ট আছে, এর পার্টটা দেখো এইখানে যদি দেখো যে পার্ট কি আছে, তা পার্ট আছে এই উপরে একটা পার্ট আছে, তাই না? এই ডোডেনামের উপরে একটা পার্ট আছে যেটা সুপ্রাডোডেনাল পার্ট বলে। তারপরে এইটাকে বলবো পিছন দিকের পার্টটাকে রেট্রোডোডেনাল পার্ট বলবো। তারপরে এই পার্টটাকে বলবো ইনফ্রাডোডেনাল পার্ট, আর যে পার্টটা ডোডেনামের ভিতর ঢুকে গিয়েছে ভিতরে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাডোডেনাল পার্ট বা ইন্ট্রামোরাল পার্ট। একেবারে সহজ, তাই না? যে সুপ্রাডোডেনাল পার্ট, রেট্রোডোডেনাল পার্ট, ইনফ্রাডোডেনাল পার্ট আর
ইন্ট্রাডোডেনাল বা ইন্ট্রামোরাল পার্ট। এই যে আমাদের পোর্টাল ভেইন, এই যে পোর্টাল ভেইনের পাশে দেখা যাচ্ছে পিছন দিকে, এই পোর্টাল ভেইনেরও কিন্তু আমাদের ঠিক একই রকমই পার্ট ছিল। এই পোর্টাল ভেইন যেহেতু নিচে দিয়ে শুরু হয়, এই জন্য আমরা নিচে থেকে বলবো যে ইনফ্রাডোডেনাল পার্ট, রেট্রোডোডেনাল পার্ট এন্ড সুপ্রাডোডেনাল পার্ট, এই তিনটে পার্ট। এর কথা কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, জি স্যার। তাহলে এই পার্টগুলো সম্বন্ধে আমরা জানলাম যে সুপ্রাডোডেনাল পার্ট। তাই সুপ্রাডোডেনাল পার্টটা কতটুকু? মোটামুটি সুপ্রাডোডেনাল পার্ট হলে 1 ইঞ্চি মতন সুপ্রাডোডেনাল পার্ট থাকে। এখানে ছোট দেখা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এইটাকে বলা হচ্ছে সুপ্রাডোডেনাল পার্ট, 1 ইঞ্চি মতন থাকে। এবং এটা কোথা দিয়ে রান করে এই কথাটা তোমার জানতে হবে। কোথা দিয়ে রান করবে? ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম, তাই না? ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। আর তোমরা তো এতদিনে মুখস্থ হয়ে গিয়েছে যে এই ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টামে 3টে স্ট্রাকচার থাকে এবং 3টে স্ট্রাকচারের রিলেশন জানা হয়ে গেছে তোমার, তাই না? তাহলে এর লেফট সাইডে থাকে হচ্ছে কি হেপাটিক আর্টারি প্রপার, আর এর পিছন দিকে ব্যাকে পোস্টেরিয়র রিলেশনে থাকে হচ্ছে কি পোর্টাল ভেইন। এই রিলেশন। তাহলে সুপ্রাডোডেনাল পার্ট কতটুকু কোথায় থাকে, কতটুকু না বলতে পারলে অন্তত কোথায় থাকে, এবং সেখানে ওই স্ট্রাকচার গুলোর মাঝখানের রিলেশন বা অ্যারেঞ্জমেন্ট, ওই অ্যারেঞ্জমেন্ট পোর্টাল, ওই যে 3টে স্ট্রাকচার ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম। এবারে রেট্রোডোডেনাল পার্ট মানে হচ্ছে তোমরা এই যে ডোডেনামের ফার্স্ট পার্টের পিছনে ওই রিলেশন মোটামুটি একই, যে ফার্স্ট পার্টের পিছনে কে থাকবে? ফার্স্ট পার্টের পিছনে এর লেফট দিকে থাকবে হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। এখানে হচ্ছে তো এই ছবি দেখো, এই যে নিচের দিকে যে আর্টারিটা চলে গেছে এইটা তো কমন হেপাটিক আর্টারি। দুটো ব্রাঞ্চ হয়ে গেল, একটা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি হয়ে পিছন দিকে চলে গেল ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম, আর একটা হচ্ছে কমন এই হেপাটিক আর্টারি প্রপার হয়ে উপর দিকে চলে গেল। তাহলে এই যে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি এইটা হচ্ছে এর রাইট সাইডে থাকবে। এরপরে এই নিচের দিকে আসে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারিতে ভাগ হয়ে যাবে, তাই না? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি। তাহলে এর লেফট সাইডে থাকলো কে? গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। এর পিছন দিকে কে থাকে? পিছন দিকে তখন দুটো স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে এই পোর্টাল ভেইন, আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। পোর্টাল ভেইনটা একটু লেফট সাইডের দিকে থাকে, আর ইনফেরিয়র ভেনা কেভা একটু রাইটের দিকে। মানে এইখানে ইনফেরিয়র ভেনা কেভা যদি থাকে, তাহলে ইনফেরিয়র ভেনা কেভার সামনে দুটো স্ট্রাকচার পাবো আমরা। এই লেফট সাইডের দিকে পাবো হচ্ছে পোর্টাল ভেইন, আর রাইট সাইডের দিকে পাবো হচ্ছে আমরা এই কমন বাইল ডাক্ট। কথা কি বুঝছো? এরপরে আসতেছে ইনফ্রাডোডেনাল পার্ট। এখন ইনফ্রাডোডেনাল যে পার্ট, সেই পার্টটা কোথায় থাকবে? এই যে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টো সুপিরিয়র যে পার্ট, এই পোস্টোল্যাটারাল পার্ট এই রাইট সাইডের দিকে আছে। এই পোস্টোল্যাটারাল পার্টের পিছনে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের ভিতর থাকবে হচ্ছে এই যে পিছন দিকে দেখানো হয়েছে এই একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে থাকতেছে আমাদের কমন বাইল ডাক্টটা। আবার এখানে দেখানো হচ্ছে আরো ভালো করে, কোথায় জন্য দেখলাম যে সুন্দর করে দেখানো হয়েছে, একটু দেখি সেই ছবিটা। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এটা কি ডোডেনাম না? ডোডেনামের কোন সারফেস এটা? অ্যান্টেরিয়র সারফেস না পোস্টেরিয়র সারফেস? স্যার পোস্টেরিয়র সারফেস। গুড, তাহলে পোস্টেরিয়র সারফেস। তোমাদের বুঝতে হবে যে এই যে দুটো এলিস ফরসেপ, এই এলিস ফরসেপ দিয়ে এই ডোডেনাম এইখানে লাগানো ছিল, এইখান থেকে এই যে পেরিটোনিয়ামটাকে কেটে এবং উপর দিকে রিট্রাক্ট করে রাখা হয়েছে। রিট্রাক্ট করে পিছন দিকটা আমাদের দেখানো হচ্ছে, পিছন দিকটা। তাহলে মানে এই যে সুপ্রোল্যাটারাল যে পার্ট অফ দ্য ডোডেনা প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের সুপ্রোল্যাটারাল পার্ট, এইখানে একটা গ্রুপ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের হেডের ভিতর দিয়েই যায়, মানে এর পিছনেও প্যানক্রিয়াটিক টিস্যু থাকে। তা বেশিরভাগ ক্ষেত্রে পিছনে প্যানক্রিয়াটিক টিস্যু থাকে না, এখানে একটা গ্রুপ থাকে। এই গ্রুপ দিয়ে রান করে তারপরে মিডিল বরাবর এসে আমাদের কি ইনফ্রাডোডেনাল পার্ট তখন হয়ে যায় ইন্ট্রাডোডেনাল পার্ট। ইনফ্রাডোডেনাল পার্টটা আমাদের হয়ে যাচ্ছে কি এই ইনফ্রাডোডেনাল পার্ট এই মিডিলের কিছুটা নিচে এসে আমাদের ডোডেনামের ওয়ালের ভিতরে অবলিকলি ঢুকে যায় এবং এই একই সঙ্গে
একই জায়গা দিয়ে আমাদের কি বলে প্যানক্রিয়েটিক ডাক্টও ওইখান দিয়ে ডুওডেনামে ঢোকে। দুইজন যখন এক জায়গা ঢোকে তখন একটা ডাইলিটেশন হয়, এই ডাইলিটেশনটাকে বলা হয় কি বলে হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা অফ ভেটার। তাহলে হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা অফ ভেটার বা সিম্পলি অ্যাম্পুলা অফ ভেটারও বলতে পারো। তাহলে হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা অফ ভেটার এইখানে তৈরি হয়, একটা ডাইলিটেশন, দুটো যখন মিলে যায় তখন একটা ডাইলিটেশন হলে সেটাকে হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা অফ ভেটার বলে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রাডুওডেনাল পার্ট অবলিকলি রান করে। আর এইখানে কিন্তু এই যে হেপাটোডুওডেনাল কি আসলো, তাহলে হেপাটোডুওডেনাল অ্যাম্পুলা অফ ভেটার, এই ভেটারটা কিছুটা হচ্ছে ইসের ভিতরে প্রোট্রুডেড হয়ে আসে, মানে বালজিং হয়ে আসে। এই কি বলে মিউকাস মেমব্রেন অফ দা সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনামে বালজিং হয়ে আসে। এই বালজিংটাকে বলা হয় হচ্ছে মেজর ডুওডেনাল প্যাপিলা। যে বালজিং হয়ে যেটা আসবে সেটাকে মেজর ডুওডেনাল প্যাপিলা। এই মেজর ডুওডেনাল প্যাপিলার সামিট, শীর্ষ, তাই না, শীর্ষে এসে একেবারে সামিতে এসে তখন আমাদের এই হেপাটোডুওডেনাল হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা অফ ভেটার বা আমাদের কমন বাইল ডাক্ট এবং কমন প্যানক্রিয়েটিক মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট এসে ওপেন করে ডুওডেনামে। তাহলে এই সম্বন্ধে তো জানলাম। এখানে স্ফিংটার সম্বন্ধে একটু জানতে হবে আমাদের, যে স্ফিংটার দেখো এই যে মাস্কুলেচার অফ দা ডুওডেনাম, সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম, এই মাস্কুলেচার ছাড়াও এইখানে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট মাস্কুলেচার দিয়ে এই তিনটে স্ফিংটার তৈরি করা হয় থাকে স্মুথ মাসেলের সার্কুলার মাসেল দিয়ে। সেইটা হচ্ছে এই স্ফিংটার কোলেডোকাস, যেটা কমন বাইল ডাক্টে থাকে সেটাকে বলা হয় স্ফিংটার কোলেডোকাস। আর যেটা ইসের সঙ্গে থাকতেছে প্যানক্রিয়েটিক ডাক্টের সঙ্গে থাকতেছে সেটাকে বলা হয় স্ফিংটার প্যানক্রিয়েটিকাস। আর কিছু হচ্ছে সবগুলোকে, তাহলে তিন ধরনের স্ফিংটার কিন্তু থাকলো। শুধুমাত্র কমন বাইল ডাক্টে ঘিরে কিছু স্মুথ মাসেলের অ্যাগ্রিগেশন হয়, সেই স্মুথ মাসেলের অ্যাগ্রিগেশনকে আমরা বলি স্ফিংটার কোলেডোকাস আর স্ফিংটার প্যানক্রিয়েটিকাস প্যানক্রিয়েটিক ডাক্টে। আর হচ্ছে দুটোকে অ্যাম্পুলার চারপাশ দিয়ে আবার কিছু স্মুথ মাসেলের অ্যাগ্রিগেশন হয়, যেটাকে বলা হয় হচ্ছে স্ফিংটার অফ অডি, মানে হেপাটোপ্যানক্রিয়েটিক স্ফিংটার, স্ফিংটার অফ অ্যাম্পুলা অফ অডি। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, যে সময় ওই যে কোলেসিস্টোকাইনিনের কথা যদি আবার বলো, তাহলে ওই কোলেসিস্টোকাইনিন কি করবে, ওই গলব্লাডারকে হচ্ছে কন্ট্রাকশন করবে আর স্ফিংটার গুলোকে কি করবে, রিল্যাক্স করবে। তাহলে ওই কোলেসিস্টোকাইনিন এই পর্যন্ত পৌঁছাবে কি করে? কোলেসিস্টোকাইনিন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পৌঁছা যাবে। এখন আসো যে কমন বাইল ডাক্টের যদি ব্লাড সাপ্লাই বলো, তাহলে কি দিয়ে ব্লাড সাপ্লাই? এই উপর দিক থেকে আর্টারি চলে আসবে, যে ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দা সিস্টিক আর্টারি। আর এই যে আমাদের কি বলে রেট্রোডুওডেনাল যে আর্টারি আছে, বুঝছো, এই আর্টারি যে গ্যাস্ট্রোডুওডেনাল এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি আর অ্যাসেন্ডিং ব্রাঞ্চ দেয়, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এই আর ডিসেন্ডিং ব্রাঞ্চ, এরা মিলে হচ্ছে আমাদের, কথা বুঝছো, যে ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ সিস্টিক আর্টারি একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ, আর অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ এই সুপিরিয়র প্যানক্রিয়েটিকোডুওডেনাল আর্টারি। এই যে এখানে এসে দেখালাম তোমাদের সুপিরিয়র প্যানক্রিয়েটিকোডুওডেনাল দেখা যাচ্ছে না, সুপিরিয়র প্যানক্রিয়েটিকোডুওডেনাল আর্টারি, এরা দুইজন অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ব্রাঞ্চটা হচ্ছে একে সাপ্লাই দেয়। অনেক সময় হেড অফ দা প্যানক্রিয়াস, এই যে হেড অফ দা প্যানক্রিয়াস, এই হেড অফ দা প্যানক্রিয়াসকে যদি ডিসেকশন করতে লাগে, তখন অনেক সময় হচ্ছে আমাদের সুপিরিয়র প্যানক্রিয়েটিকোডুওডেনাল যে আর্টারি বা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারিকে কি করা হয়, লাইগেট করে দেওয়া হয়। কথা কি বুঝছো? কোন অপারেশনের সময় যে হেড অফ দা প্যানক্রিয়াস যদি ক্যান্সার হয়, তাহলে হেড অফ দা প্যানক্রিয়াসকে ফেলে দিতে হবে, আর ফেলে দিলে তখন আমাদের এই যে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি বা সুপিরিয়র প্যানক্রিয়েটিকোডুওডেনাল আর্টারি এইগুলোকে হচ্ছে লাইগেট করে দেওয়া হয়।
আর লাইগেট করে দিলে কি হবে, যদি এই সুপিরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারি আর ইনফিরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারি ধরো এইখান থেকে লাইগেট করে দেওয়া হলো বা বাইধে দেওয়া হলো, তাহলে এর সুপিরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারিতে তো ব্লাড সাপ্লাই থাকবে না, আর ব্লাড সাপ্লাই না থাকলে তখন কিন্তু আমাদের এই কমন বাইল ডাক্ট নেক্রোসিস হয়ে যেতে পারে। কিন্তু যদি সুপিরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারি আর ইনফেরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারির ভিতর সাফিসিয়েন্ট অ্যানাস্টোমোসিস থাকে, তাহলে কিন্তু এই নেক্রোসিসটা হবে না। কথা কি বুঝতে পারছো? যে সুপিরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারি এবং ইনফেরিয়র প্যানকিউটিকোডুওডেনাল আর্টারি এর মাঝখানে যদি সাফিসিয়েন্ট অ্যানাস্টোমোসিস থাকে, তাহলে আমাদের আর এই দুটো না, এই নেক্রোসিস হবে না। আর যদি অ্যানাস্টোমোসিস সাফিসিয়েন্ট না থাকে, আর যদি আমরা এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারিকে লাইগেট করে দিই, তাহলে আমাদের নেক্রোসিস কমন বাইল ডাক্টটা নেক্রোসিস হয়ে যেতে পারে। এবার আসো যে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস। সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস সম্বন্ধে একটু আমরা জানি যে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটসটা কি জিনিস। এই যে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস, এইখানে যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই যে ট্রায়াঙ্গুলার যে এরিয়া, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাকেই বলা হচ্ছে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অফ ক্যালোটস বা সিম্পলি ক্যালোটস ট্রায়াঙ্গেল। ক্যালোটস ট্রায়াঙ্গেল এইটা খুবই ইম্পর্টেন্ট এই গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে, এই খুবই ইম্পর্টেন্ট। এইটার যে কি দিয়ে বাউন্ডারি তৈরি করে, বাউন্ডারিটা কি, এই বাউন্ডারি কি, এই রাইট সাইডে, এইটা রাইট সাইডে থাকে কি সিস্টিক ডাক্ট, লেফট সাইডে থাকে কি কমন হেপাটিক ডাক্ট, আর সুপিরিয়রলি থাকে কি ইনফেরিয়র সারফেস অফ দা লিভার। তাহলে সহজ একেবারে যে এই সিস্টিক ডাক্ট রাইট সাইডে, লেফট সাইডে থাকতেছে হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট, আর উপর দিকে থাকতেছে ইনফেরিয়র সারফেস অফ দা লিভার। এই যে ট্রায়াঙ্গুলার স্পেস, এই ট্রায়াঙ্গুলার স্পেস যার অ্যাপেক্সটা হচ্ছে এই সিস্টোহেপাটিক অ্যাঙ্গেলের দিকে, অ্যাকিউট অ্যাঙ্গেলের দিকে অ্যাপেক্স, আর এই অ্যাপেক্সের কাছাকাছি থাকে হচ্ছে ওই সিস্টিক লিম্ফ নোড, এটা ওইখানে থাকে। তাহলে এই যে ক্যালোটস ট্রায়াঙ্গেল, ক্যালোটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, এটা ক্যালোটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট দেখতে পাচ্ছ। প্রথম কন্টেন্ট আমরা বলতে পারি মেইন, যদি একটা কন্টেন্ট যদি তোমরা বলতে চাও তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি বুঝছো, একটা কন্টেন্ট বলতে লাগলে তুমি বলবা সিস্টিক আর্টারি। যদি একাধিক বলতে হয় তাহলে তোমাকে বলতে পারে রাইট হেপাটিক আর্টারি, সিস্টিক আর্টারি এন্ড সিস্টিক লিম্ফ নোড। কথা বুঝছো? এই তিনটে কন্টেন্ট হচ্ছে এখানে থাকে, সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, এই তিনটে। তবে তোমাদের একটা কথা বলেছি যে এইখানে কিন্তু অনেক কিছুর অ্যাবারেশন হইতে পারে, মানে আনইউজুয়াল প্রেজেন্টেশন থাকতে পারে। সেই আনইউজুয়াল প্রেজেন্টেশন মানে কি, যেরকম ওই যে অ্যাক্সেসরি হেপাটিক ডাক্ট থাকতে পারে, সেটা অনেক সময় সিস্টিক ডাক্টে বা কমন হেপাটিক ডাক্ট ও কমন বাইল ডাক্ট বা ইসে গলব্লাডারের এসে ওপেন হইতে পারে। আর এই ওপেন যেখানেই হোক না কেন সাধারণত এই ক্যালোটস ট্রায়াঙ্গেল দিয়ে সেইটা ঘুরে আসে। অথবা কোনো যদি ব্রাঞ্চিং হয়, কোনো আর্টারি যদি ব্রাঞ্চিং অন্য আর্টারি যদি একে সাপ্লাই দেয়, যেমন লেফট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ যদি হয় সিস্টিক আর্টারি, অথবা কমন হেপাটিক আর্টারি বা হেপাটিক আর্টারি প্রপারের ব্রাঞ্চ যদি হয়, বা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারির ব্রাঞ্চ যদি হয় সিস্টিক আর্টারি, তাহলেও এই ক্যালোটস ট্রায়াঙ্গেল দিয়েই এটা পাস করে তারপরে গল ব্লাডারে যায়। এই জন্য সুবিধা হলো কি যে এই ইকে রিট্রাক্ট করে, লিভারকে রিট্রাক্ট, উপর দিকে রিট্রাক্ট করে যদি আমরা ইটা বের করতে পারি, এই ক্যালোটস ট্রায়াঙ্গেলটা কোথায় আছে এটা যদি সার্জন খোঁজ করে পায়, তাহলে অপারেশন করা সহজ হয় এবং এখানে কোনো অ্যাবনর্মালিটি থাকলেও সেই অ্যাবনর্মালিটিকে ওভারকাম করে আমরা অপারেশন করে আসতে পারি। এখানে যেরকম আর্টারিয়াল একটা অ্যাবনর্মালিটি থাকে কি, সেটাকে বলা হয় মনিহান্স হ্যাম। এটা মনিহান্স হ্যাম তার মানে কি, এইখানে যে আর্টারিটা তোমরা দেখতেছো, এই যে এইখানে, হ্যাঁ এই যে এইখানে আর্টারি দেখতেছো কি রাইট হেপাটিক আর্টারি, এই রাইট হেপাটিক আর্টারির এইখানে একটা কুজের মতন থাকে, ক্যাটারপিলার লাইক একটা লুপ থাকে। ক্যাটারপিলার মানে ওই যে বিসাটিসা, এই যে ক্যাটারপিলার মানে কি, শুয়োপোকা।
শুয়োপোকা, তাই শুয়োপোকা যে এরকম দেখানো, শুয়োপোকা তো এরকম সোজা হয় না, এরকম একটু অনেক সময় উড়ামুড়া করার তালে থাকে, এরকম বেঁকা থাকে, তাই না? এরকম বেঁকা, এইরকম এই যে যে বাঘ, এই বাঘের মতন যদি কোনো বাঘ এরকম এই দিক থেকে এরকম থাকে, রাইট হেপাটিক আর্টারি, তাহলে সেটাকে বলা হয় মনিহ্যান্স হ্যাম। মনিহ্যান্স হ্যাম, হ্যাম মানে কুজ, কুজের মতন, মানে পিঠ বাঁকা, যাদের তাদের কুজ বলে, সেরকম করে একটা পিঠ বাঁকা থাকতে পারে, সেটাকে মনিহ্যান্স হ্যাম বলে। এইটাকে ডায়াগনোসিস না করতে পারে কোনো সার্জন, আনারি সার্জন যদি এটাকে কেটে রেখে আসে, মানে লাইগেট করে, যদি মনে করে যে এইটাই হচ্ছে সিস্টিক আর্টারি, অথবা সিস্টিক আর্টারির লাইগেট করার সময় বা কাট করার সময়, লাইগেট করে তো কাট করে দিতে হয়, অথবা করে কোটারাইজেশন মানে পোড়ায় দেওয়া হয়, তা সেই সময় যদি পোড়ায় দিতে চায়, তাহলে যদি মনিহ্যান্স হাম থাকে, তাহলে কাটার সময় অথবা যদি কটারাইজেশন করার সময় ওই মনিহ্যান্স হ্যাম অফ দা রাইট হেপাটিক আর্টারি তখন ইনজুরি হয়ে যায়, আর ইনজুরি হয়ে গেলে হিউজ ব্লিডিং হয়, তখন রুগীকে টিকায় রাখা খুব কঠিন হয়ে যায়। বুঝছো? তখন কিন্তু আমাদের দেখা গেল যে এই হেপাটিক আর্টারি প্রপারকেই বাইন্ড করে দিতে হচ্ছে। বাইন্ড করে দিলে তো ক্ষতি তো আছেই, বুঝতে পারছো, তারপরেও বাইন্ড করে দিয়ে তাৎক্ষণিকভাবে ব্লিডিং। এবার আসো যে কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস মানে কি? সিম্পলি ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, সেটাকে কোলেসিস্টাইটিস বলে। এই কোলেসিস্টাইটিস আবার দুই ধরনের হইতে পারে, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস। অ্যাকিউট কোলেসিস্টাইটিসটা কি কারণে হয়? যে যারা ফ্যাটি, ফার্টাইল, ফ্ল্যাটুলেন্ট ফিমেল অফ 40, বুঝছো, যেন ফ্যাটি, ফার্টাইল, ফ্ল্যাটুলেন্ট ফিমেল অফ 40, তার মানে স্থূল শরীর যদি কারো হয়, সে যদি ফার্টাইল এজে থাকে, ফার্টাইল এজে মানে মেয়েদের ক্ষেত্রে যেমন 15 থেকে 45 পর্যন্ত আমরা ফার্টাইল এজ বলি। তারপরে ফ্ল্যাটুলেন্ট মানে যারা পেট ফাঁপা হয়, অথবা যে যে 22 বেশি। তারপরে হচ্ছে ফিমেলদের, আর 40 এজ হইলে এদের কিন্তু এই ঘটনাটা বেশি ঘটে। এই যে আমি যে টার্মটা বললাম, এটা কিন্তু তোমাদের সার্জারিতে মুখস্থ করাই দেবে, তার আগেই যদি মুখস্থ করে ফেলতে পারো, বইতে লেখা আছে ফ্যাটি, ফার্টাইল, ফ্ল্যাটুলেন্ট ফিমেল অফ 40, এদের কিন্তু এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস বেশি হয়। অ্যাকিউট কোলেসিস্টাইটিস হইলে তো এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন হবে, এই তারপর ভমিটিং হইতে পারে, তারপরে খাবার যদি ফ্যাটি ফুড যদি খায়, তাহলে তার এই পেইনটা অ্যাগ্রিভেটেড হবে, কারণ ফ্যাটি ফুড খাওয়ার সঙ্গে সঙ্গে লিভার এইটা আমাদের গলব্লাডার কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে বাইল ছেড়ে দিতে চাবে, এই জন্য পেইনটা বেশি হবে। আর এই রিজনে যদি আমরা একটা সাইন দেখি, যেটাকে মারফিস সাইন বলে, মারফিস, কথা কি বুঝতেছো তোমরা? মারফিস সাইন, মারফিস সাইন মানে কি? তোমরা যদি হাত দিয়ে এইটাতে এইখান দিয়ে তো আমাদের কোস্টাল কার্টিলেজ মানে কোস্টাল মার্জিন যাবে, তাই না? এখান থেকে কোস্টাল মার্জিন যাবে না? এই কোস্টাল মার্জিনের উপরে হাত রেখে এইখানে যদি বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দাও, এই টিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজে চাপ দাও, আর এই মহিলাকে বলো, যে মহিলা বললাম এই কারণে যে মহিলাদের বেশি হয়, তাই যে এই মহিলাকে তুমি যদি বলো যে জোরে করে নিঃশ্বাস নেন, তাহলে হ্যাঁ নিঃশ্বাস নেন, তাহলে কি হবে? এই যখনই নিঃশ্বাস নিতে যাবে তখন ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে এসে আমাদের এই গল ব্লাডারের ফান্ডাসটা ওই যে এক্সামিনার ডাক্তার, ওই ডাক্তারের হাতে এসে কম্প্রেস হবে, আর এত ব্যথা হবে যে তখন আর ও নিঃশ্বাসকে হোল্ড করে নেবে, মানে তখন আর একটা মুখের চেহারা তো ব্যথার চিত্র ফুটে উঠবে, আর সঙ্গে সঙ্গে সে নিঃশ্বাস কিন্তু আর শ্বাস কিন্তু আর নিতে পারবে না, শ্বাস আটকায় ধরবে। এই যে এক্সামিনেশন, এই এক্সামিনেশনটাকেই বলা হয় মারফিস সাইন। এই মারফিস সাইন তখন পজিটিভ, যদি ওই রকম ঘটনা ঘটে মারফিস সাইন পজিটিভ বলবো, আর যদি ওই ঘটনা না ঘটে, বড় করে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে সেটাকে আমরা বলবো মারফিস সাইজ নেগেটিভ। আর তাহলে কোলেসিস্টাইটিস দুই ধরনের হইতে পারে, অ্যাকিউট কোলেসিস্টাইটিস আর ক্রনিক কোলেসিস্টাইটিস। আর ক্রনিক কোলেসিস্টাইটিস মানেই হচ্ছে যে অনেক দিন ধরে কোলেসিস্টাইটিস হবে, এবং সেক্ষেত্রে আমাদের কোলিলিথিয়াসিস মানে গল ব্লাডারে স্টোন তৈরি হয়ে যাবে। বুঝছো? আর এই স্টোনও বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকদের হয়। এবার রিফার পেইনের কথা তো বলা হয়ে গেছে, যে রিফার পেইন কিভাবে আমাদের শোল্ডারে রিফার হয়। রিফার পেইনটা কিভাবে শোল্ডারে রিফার হবে? রিফার হবে হলো কিভাবে?
Phrenic nerve. হ্যাঁ, ফ্রেনিক নার্ভের মাধ্যমে। ফ্রেনিক নার্ভের সঙ্গে আসলে গল ব্লাডারের তো সম্পর্ক নাই। গল ব্লাডারও এইখানে যদিও বা বিশ্রামে লিখছে যে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয়, আসলে গল ব্লাডারকে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয় না। তা এই গল ব্লাডারের সামনের দিকে থাকবে এই প্যারাটাল পেট্রোনিয়াম, মানে সাবডায়াফ্রামেটিক প্যারাটাল পেট্রোনিয়াম, সেইটাকে ইনজুরি করবে, মানে সেইটাকে ইরিটেশন করবে। তখন ওই ফ্রেনিক নার্ভের মাধ্যমে আমাদের আর সুপ্রাক্লাভিকুলার নার্ভের মাধ্যমে আমাদের রাইট শোল্ডারে যে সেটা রিফার্ড হইতে পারে। আর একটা হইতে পারে ইনফেরিয়র অ্যাঙ্গেলে। ইনফেরিয়র অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের ওই কিসের মাধ্যমে যাবে? সিম্প্যাথেটিক থোরাসিক 7 to 9 সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে ইনফেরিয়র অ্যাঙ্গেলে হইতে পারে। বিলিয়ারি কলিক, তাহলে এই যে যে যদি গলি স্টোন হয়ে থাকে, তো গলি স্টোন হয়ে যাওয়ার থাকলে তখন আমাদের গল ব্লাডারটা কি হবে, মাঝে মাঝে কন্ট্রাকশন করার মাধ্যমে, ইন্টারমিডিয়েট কন্ট্রাকশন করার মাধ্যমে সে ওই গল স্টোনটাকে এক্সপেল করে দিতে চাবে, বের করে দিতে চাবে। আর এইটাকেই বলা হয় বিলিয়ারি কলিক, মানে কলিকি একটা পেইন হবে। কলিকি পেইন মানে ইন্টারমিডিয়েট, কিছু সময় পর পর এই পেইনটা আসবে, আবার থেমে যাবে, আবার আসবে, এরকম বিলিয়ারি কলিক তৈরি হইতে পারে। আর বিলিয়ারি কলিক তো ওই একই রকমই রিফার্ড হইতে পারে ওই সব জায়গায়। তারপরে অবস্ট্রাকশন অফ সিভিডি, মানে কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন। এই কমন বাইল ডাক্টে এই যে যে গল স্টোন হলো, এই গল স্টোন কোনো সময় ছুটে আমাদের এই কমন বাইল ডাক্টে চলে আসতে পারে। কমন বাইল ডাক্টে এসে সাধারণত আমাদের কি বলে এই প্যাপিলা এসে আটকে যেতে পারে, অথবা যে কোনো জায়গায় আটকে যেতে পারে। অথবা যদি প্যাপিলা এসে আটকে যায় অ্যাম্পুলায়, এই অ্যাম্পুলায় এসে যদি আটকে যায় তখন কিন্তু মেইন প্যানক্রিয়াটিক ডাক্টও কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর যখনই হয়ে যাবে তখন কিন্তু প্যানক্রিয়েটাইটিসও ডেভেলপ করে। আর প্যানক্রিয়েটাইটিস তো খুবই খারাপ একটা রোগ। যাই হোক, ওটা নিয়ে তাহলে কমন বাইল ডাক্টে যদি সে কোনো স্টোন ইম্প্যাকশন হয়, তাহলে বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে জন্ডিস তৈরি হবে, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস। তোমরা তো জন্ডিস পড়েছো, যে প্রি হেপাটিক জন্ডিস, পোস্ট হেপাটিক জন্ডিস, পোস্ট হেপাটিক জন্ডিস, এরকম পড়ছো নাকি? তো এই পড়িস না এখনো? ডাইজেস্টিভ সিস্টেম পড়া হয়ে গেছে না? পড়েছি স্যার, তার মানে পড়েছি স্যার, কিন্তু মানে একটা কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন এসব পড়া নাই? স্যার আমরা ক্লিনিক্যাল অতগুলো পড়িনি। না, জন্ডিস তো ওই ক্লিনিক্যাল না, এই জন্ডিস হচ্ছে ফার্স্টের দিকে একটু পড়েছিলাম যখন ফিজিওলজিতে। জন্ডিসটা তুমি ক্লিনিক্যাল বলা যাবে না, এটা একটা কমন, মানে তুমি এন্টারোহেপাটিক যে সার্কুলেশন আছে না, পড়ছো এন্টারোহেপাটিক? এন্টারোহেপাটিক সার্কুলেশন পড়ছো নাকি? এটা ফিজিওলজির পড়া। তোমরা হিমোগ্লোবিনের অপারেশন কিন্তু আমাদের এই ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম এইখান থেকে কেটে এইখানে, মানে ফ্রি বর্ডারের সবচাইতে রাইট সাইডে, মানে সবচাইতে ফ্রি যে সাইড, সেই সাইডেই তো আমাদের থাকবে এই কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট, সেটা থাকবে। এইখানে ওপেন করে একটা ফরসেপ এর ভিতরে ঢুকায় দেওয়া হয়। ফরসেপটা ওইভাবেই তৈরি করা, সেটাকে বলা হয় ডিসজার্ডিন ফরসেপ। এমন সুন্দরভাবে তৈরি করা যে এর ভিতরে এর যে যেখানে যে অ্যাঙ্গেল আছে ঠিক সেরকম করে অ্যাঙ্গুলেশন এখানে ঢুকাবে, আস্তে আস্তে এই দিকেই ঢুকে চলে যাবে, ঢুকে যেয়ে ওইখান দিয়ে আস্তে আস্তে করে এক একটা করে বের করে নিয়ে আসা হয়, ডিসজার্ডিন ফরসেপ। এখন আছো তোমার যে কর্ভুইসিয়াস ল। কর্ভুইসিয়াস ল কি পড়ছো নাকি তোমরা? আগে একদিন বলছিলাম, তাই না? স্যার একদিন বলেছিলেন স্যার। এটা কি পড়ানোর সময় বলতো? প্যানক্রিয়াস পড়ানোর, হ্যাঁ, হেড অফ দা প্যানক্রিয়াস পড়ানোর সময় এই কর্ভুইসিয়াস যে ল আছে, এই লটা তোমরা মুখস্থ করে ফেলো। এটা তো এখন মোটামুটি জানলে তো একেবারে এক্সিলেন্ট। আর এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি পড়া ইসের সার্জারির, বুঝছো? আর আমাদের অ্যানাটমির হচ্ছে এক্সিলেন্ট পড়া, তবে সার্জারিতে প্রথম পর্যায়ের পড়া এটা। তাহলে এই কোন যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, মানে সহজ ভাষায় যদি বলা হয় যে অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপাবল গল ব্লাডার, কথা কি বুঝছো? অবস্ট্রাকটিভ জন্ডিস ডিস্টেন্ডেড পালপাবল গল ব্লাডার, যে আমরা এই যে টিপ অফ দা
নাইন্থ কোস্টাল কার্টিলেজের এইখানে যদি হাত দেই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে, বুঝতে পারি যদি দেখে যে তার জন্ডিস আছে, জন্ডিসটার ধরন অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা ইতিহাস হলো এই যে তোমার পায়খানা কেমন হয়, পায়খানার রং কি, স্যার হলুদ না? হলুদ স্যার। তো অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় তখন কি আর পায়খানা হলুদ হবে? তখন হচ্ছে ক্লে কালার, ক্লে কালার মানে মাটির রঙে হবে, বুঝছো? তাহলে আমরা হিস্ট্রি টিস্ট্রি দিয়ে তারপর অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় তাহলে ওই যে সারা গা চুলকাবে, বুঝছো? আমার ইসের কারণে ওই কি বলে বিলিয়ারি যে সল্ট গুলো আছে না, বাইল সল্ট, ওই বাইল সল্টের কারণে সারা গা চুলকায়। আর পায়খানাটা হবে সাদাটে মানে মাটি কালারে, ক্লে কালার বলা হয়, ক্লে কালারে, হলুদ হবে না। আর ওই কন্ডিশন থাকবে। আর সঙ্গে সঙ্গে আমরা যদি পালপাবেল ডিস্টেন্ডেড পালপাবেল গল ব্লাডার পাই তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে আউটসাইড অফ দা বিলিয়ারি ট্রাক্ট। একে মানে বাইরে থেকে সিবিডি কে বাইরে থেকে কেউ কম্প্রেস করে এই অবস্ট্রাকশনটা তৈরি হয়েছে। কথা বুঝছো? হ্যালো, জি স্যার। কথা কি বুঝতে পারছো? যদি অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপাবল গলব্লাডার হয় তাহলে আমরা বলবো যে বাইরের কোনো এক্সট্রিনজিক কোনো স্ট্রাকচার বিলিয়ারি ট্রাক্টকে কম্প্রেশন করে অবস্ট্রাকশন তৈরি করেছে। আর যদি অবস্ট্রাকটিভ জন্ডিস বাট গলব্লাডার ইজ নট পালপাবল, তাহলে আমরা ধরে নেব যে ইন্ট্রিনজিক কোনো স্ট্রাকচার গল ব্লাডারকে অবস্ট্রাকশন করছে। এখানে তোমাকে সঙ্গে সঙ্গে ধরবে, তাহলে জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসটা তুমি কিভাবে বুঝবা বলো তো? অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপাবল গল ব্লাডার বলতেছে না, জি স্যার। তা ফিজিওলজিতে তোমাকে সঙ্গে সঙ্গে বলবে তুমি কিভাবে এই জন্ডিসটা যে অবস্ট্রাকটিভ জন্ডিসটা কিভাবে বুঝবা? স্যার গল ব্লাডারটা কি ওই যে ফেফে উঠবে এরকম কিছু? এই তোরা শুনতে পাচ্ছিস? জি স্যার শুনতে পাচ্ছি। তা কথা বলো না কেন? তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস কিভাবে বুঝবো? পায়খানার স্যার ওই রং পায়খানার রং ক্লে ক্লে কালার হয়েছে। যদি গা চুলকাবে, তাই না, ইচিং অফ দা স্যার। হোল বডি ইচিং হবে। তারপরে আর একটা কি হবে, কনজুগেটেড বিলিরুবিন। আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। এই তিনটে কন্ডিশন হলে আমরা বলবো যে সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপাবল গল ব্লাডার, তাহলে হচ্ছে এক্সট্রিনজিক কোনো ফ্যাক্টর হচ্ছে একে চেপে ধরছে। এক্সট্রিনজিক ফ্যাক্টরের ভিতর কি কি হইতে পারে বলো তো? গুড, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস হইতে পারে, যে ওই প্যানক্রিয়াসের ভিতর দিয়ে যখন বাইল ডাক্ট আসবে তখন তাকে চারদিক থেকে চেপে ধরবে। আর একটা কি হইতে পারে, বিভিন্ন লিভার ডিজিজ, না লিম নোড যদি হয় তাহলেও আমরা চেপে ধরবে। লিভার ডিজিজে সাধারণত ওরকম চেপে ধরবে ওরকম তো বলা যাচ্ছে না। লিভার ডিজিজ হলে তো তখন বলবো না আমরা, অবস্ট্রাকটিভ জন্ডিস বলবো না, তাহলে তো হেপাটিক জন্ডিস। বুঝছো? হ্যাঁ, এই আর ইন্ট্রিনজিক কি ফ্যাক্টর হইতে পারে? স্টোন। তাহলে স্টোন এসে ওই এইখানে, এটা কি দেখতে পাচ্ছ নাকি, ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে এইখানে এসে ধরো ইটা বেঁধে গেল, স্টোন বেঁধে গেল, তাহলেও তো অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। তখন গল ব্লাডার পালপাবল হবে না। কেন হবে না? কেন হবে না? কোরভয়সিয়ার্স যে বেটা, সে বেটা কেন এটাই ব্যাখ্যা করে গেছে কেন, যে এই যে স্টোনটা হলো, এই স্টোনটা তো প্রথম তৈরি হয় আমাদের গল ব্লাডার। গল ব্লাডারে যদি স্টোন তৈরি হইতে হয় তাহলে কোন ধরনের কোলেসিস্টাইটিস হবে, অ্যাকিউট না ক্রনিক? ক্রনিক যখন হবে তখন এইটা
ক্রনিক ইনফ্লামেশনের কারণে এটা আসলে ফাইব্রোসিস হয়ে যায়। এই গল ব্লাডারটা ফাইব্রোস হয়ে ছোট হয়ে যায়, তখন আর এটা পালপাবল হয় না, বুঝছো? সেই কারণে কোনো ইন্ট্রিনজিক ফ্যাক্টর মেইনলি হচ্ছে আমাদের এই গল স্টোন এসে যদি স্টোন এসে যদি আমাদের অবস্ট্রাকশন করে, তাহলে গল ব্লাডারটা নন পালপাবল হবে। ইমেজিং অফ দ্য বিলিয়ারি ট্রাক্ট, বিলিয়ারি ট্রাক্ট সাধারণত হচ্ছে বিলিয়ারি ট্রাক্ট মানে গল ব্লাডার এবং এই যে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপার্টাস, এই বিলিয়ারি অ্যাপার্টাসটা হচ্ছে যদি এক্সরে করি তা নন ভিজুয়ালাইজড হবে, মানে এক্সরেতে এটা অপেক হবে না, ট্রান্সপারেন্ট, এই জন্য আমরা এক্সরেতে দেখতে পাবো না। কিন্তু কোনো একটা ডাই যদি আমরা খাওয়াই দিই, যেটা খাওয়ানোর পরে অ্যাবজর্পশন হবে, তারপর লিভার থেকে এক্সক্রিটেড হবে, তারপরে গলব্লাডারে যাবে, সেখানে কনসেন্ট্রেটেড হবে, আর এই ডাইটা যদি রেডিও অপেক হয়, অথবা কোনো একটা ইনজেকশন ভেইনে ইনজেকশন করে দিলাম, সেটা লিভারে গেল, লিভার এক্সক্রিট করে দিল, এক্সক্রিট করা মানে লিভার এক্সক্রিট করা মানে বাইলের সাথে এক্সক্রিট করে দেবে, বাইলের সাথে এক্সক্রিট করে দেবে, সেইটি গল ব্লাডারে যাবে, যে আবার সেখানে কনসেন্ট্রেটেড হবে। এরপরে যদি আমরা এক্সরে করি তাহলে আমরা গল ব্লাডারকে দেখতে পাবো, সেইটাকে বলা হচ্ছে কোলিসিস্টোগ্রাফি। কোলেসিস্টোগ্রাফি, এইটা হলো কোলেসিস্টোগ্রাফির প্রিন্সিপাল অফ কোলেসিস্টোগ্রাফি। তাহলে একটা রেডিওপেক সাবস্টেন্স তাকে খাওয়াই দিতে হবে অথবা ইনজেক্ট করে দিতে হবে, ভেইনে ইনজেকশন করে দিতে হবে। এরপরে কিভাবে করতে হবে, কতদিন খাওয়াইতে হবে, কি খাওয়াইতে হবে না হবে, এগুলো তোমাদের কে পড়াবে? না ওই আর সার্জারিতে পড়াবে স্যার? হ্যাঁ, সার্জারিতে তোমাদের পড়াই দেবে। আমরা প্রিন্সিপাল জানলাম, এরপরে তোমার সার্জারিতে বাদ বাকিটুকু পড়ায় দেবে। এরপরে ইমেজিং আরো কি হইতে পারে, আল্ট্রাসাউন্ড, এটা নন ইনভেসিভ একটা টেকনিক। এক্সরেটা তো ইনভেসিভ, এর অনেক ক্ষয়ক্ষতি হইতে পারে, বুঝছো? ইভেন একবার যদি কারোকে এক্সরেতে এক্সপোজার করা হয়, তাহলে তার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, বুঝছো? সে তো বিরাট একটা ক্ষতিকারক একটা রোগ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে তো তার বেঁচে থাকাই কঠিন, বুঝছো? সিঙ্গেল এক্সপোজার হয়ে যাইতে পারে। এই জন্য এইগুলো হচ্ছে ইনভেসিভ টেকনিক। আর আমাদের আল্ট্রাসাউন্ড হচ্ছে নন ইনভেসিভ একটা টেকনিক, এতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, এবং এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কিন্তু বিলিয়ারি ট্রাক্টের প্রতিটা, বিলিয়ারি অ্যাপার্টাসের প্রতিটাকেই ভিজুয়ালাইজ করে দেখতে পারি যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। আর একটা আছে আমাদের ইআরসিপি মানে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। কথা কি বুঝছো? জি স্যার। ইআরসিপি, তোমরা ইআরসিপি বললেই হবে। ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি এটাতে কি করা হয়, মুখের ভিতর দিয়ে ওই এন্ডোস্কোপিক না, মুখের ভিতর দিয়ে এন্ডোস্কোপিক মেশিন ঢুকাই দেওয়া হয়, ফাইবার অপটিক এন্ডোস্কোপিক মেশিনটাই মুখের ভিতরে ঢুকাই দেওয়া হবে। তাহলে আমাদের স্টোমাক হয়ে ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনামে চলে আসবে, এসে তারপরে এখানে ক্যামেরা দিয়ে দেখা হবে যে দিস ইজ দা মেজর ডুওডেনাল প্যাপিলা, তাই না? এই মেজর ডুওডেনাল প্যাপিলার এইখানে এসে তারপরে ওই ক্যাথেটার দিয়ে একটা ডাই করে দেওয়া হবে, ইনজেক্ট করে দেওয়া হবে। ইনজেক্ট করে দেওয়া হবে যেহেতু এটা এই দিক থেকে এই দিকে হলো বাইল যায়, আর আমরা উল্টো দিক থেকে করতেছি, এই জন্য এটাকে বলা হয় রেট্রোগ্রেড। কথা কি বুঝছো? আমরা যদি ডাইটা এই দিক থেকে এই দিকে দিতাম তাহলে আমাদের নরমাল বলতো, আর যেটা হচ্ছে সেটাকে বলে ইন্টিগ্রেট। আর যদি আমরা যেহেতু উল্টো দিকটা দিচ্ছি, এই দিক থেকে ডাইটা দিচ্ছি, এই দিকে ডাই ছড়ায় যাবে, তাই না? ছড়ায় গেলে এটাকে বলা হয় রেট্রোগ্রেড। তার জন্য এর নাম হয়েছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। যেহেতু আমরা সিবিডি এবং প্যানক্রিয়াস দুটোকেই দেখতে পাবো, এই জন্য কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। এইভাবে ডাই ঢুকাই দিয়ে তারপরে এক্সরে করা হয়, এক্সরে করলে আমাদের এর সঙ্গে কিন্তু আমাদের এই পড়ার সঙ্গে পোর্টাল ভেইন কেমন পড়ছিলে তোমরা, মনে আছে? পোর্টাল ভেইন পড়ানো হয়েছিল না? পোর্টাল ভেইনটা পড়ানো হয়েছিল, তারপরেও তোমরা, আমি কি আর পড়াবো না, থাক আজকে, তাই না? ও পড়ানো হয়ে গেছে, তোমরা ওই ইটা পড়ে নিও, মানে একটু একবার একটু রিক্যাপিচুলেট করে নিও এই আইটেমের সঙ্গে, যেহেতু আসলে এই আইটেমেরই পার্ট হচ্ছে ওই পোর্টাল ভেইনটা, এই আইটেমেরই একটা পার্ট। তাই এই মেইনলি হচ্ছে পোর্টাল ভেইন কোথা থেকে ড্রেন করে, মানে কোন কোন স্ট্রাকচার থেকে ব্লাড নিয়ে আসে, আর এই পোর্টাল ভেইনের কি কি পার্ট আছে, পোর্টাল ভেইনের কি কি ট্রাইবিউটারিস আছে।
বুঝছো? এইগুলো সম্বন্ধে জানবা। পোর্টাল ভেইনের পার্ট মানে কি, ওই একই বলে ফেলছি তোমাদের, যে ইনফ্রাডোডেনাল, sir. রেট্রোডোডেনাল এন্ড সুপ্রাডোডেনাল পার্ট। Supraduodenal part. এই তো হুম। কোথায় তৈরি হয়, তার ফর্মেটিভ টিউবিটারিস কি, ফর্মেটিভ টিউবিটারিস কি একটু বলো তো? Formative- Splenic vein আর superior mesenteric আর একটা স্প্লেনিক ভেইন। splenic কোথায় Splenic কোথায় vein, ফরমেশন হয়, কোথায় ফরমেশন body of হয়? the pancreas এর পিছনে, বিহাইন্ড দ্য নেক অফ দ্য, neck of the neck pancreas। হ্যাঁ বিহাইন্ড দ্য নেক অফ pancreas. দ্য প্যানক্রিয়াস, তাই না? Pancreas. এট দ্য লেভেল অফ সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, তাই তো? Number তোমরা yes, ভালো sir. পারো। এর সঙ্গে তোমরা ইটা পড়ে ফেলো, যে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিসটা আবার একটু রিক্যাপিচুলেট করে sir. নিও। আগামীকাল হচ্ছে বুধবার, আগামীকাল হলো বুধবার, আর আগামী পরশু হচ্ছে বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার 11টার সময় আইটেম হবে, বুঝছো? Yes, sir. তোমরা সুন্দর করে পড়ো। এটা কিন্তু ভালো একটা সহজ, মানে এই পরীক্ষার হলে ইটা লিভারটা তাজা, তো একটা লিভার থাকবে, সুন্দর করে ধরবা। এর প্রশ্নগুলো খুবই মানে রিলেটিভলি সহজ, বুঝছো? এবং সুন্দর স্ট্রাকচার, পারলে তোমরা অনেক মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। সেই অনুসারে পড়ো। এই যে ভিসারা আমি দেখতেছি ভার্চুয়ালি ধরতেই হবে, মনে মনে ধরবা যে এইভাবে এরকম হবে, এই দিক থেকে এগুলো কি ধরলাম। স্যার আমাদের কলেজ খুলে তারপরে স্যার আবার এগুলো হ্যাঁ, কি স্যার কলেজ ধরতে খুললে পারবো তখন স্যার? রিভিশন হবে, জি, স্যার। তখন রিভিশন হবে, ওই ভিসারা টিসারা দেখাই দেওয়া হবে, পড়ানো তো আরো সময় পাওয়া যাবে না, বুঝছো? আমরা তো এইটা কি আগাইছে, ইনফেরিয়র এক্সট্রিমিটি কতটুকু পড়াইছে? স্যার ওই প্রথমটাই কি স্যার, আমাদের এই- কলেজে এই- আছে? ইনফেরিয়র এক্সট্রিমিটি যেটা, সেই স্যার। ইনফেরিয়র এক্সট্রিমিটি তাড়াতাড়ি শেষ করো। এই দুটোর মিলে কিন্তু পরীক্ষা হবে, রিটেন ভাইবা দুটোই হবে, ও, বুঝছো? স্যার, 5-7 ওদের সময় একটা দিয়ে। item একটু হয়েছে, বলে- স্যার। ইসমাইলকে তো আমি বললাম সেদিনও, আমার সাথে দেখা হলো 2-3 দিন স্যার আগে। ম্যাডাম কি ক্লাস নিতে পারবেন স্যার? নার্সিং, জি স্যার, ওনারা দুজন মিলে একসাথে পড়ালে শেষ হয়ে যেত বোধহয়। সেটাই তো আমি মনে করতেছি, যে আমার এই আইটেম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওইটাই যদি শেষ হয়ে যায়, তাহলে তোমাদের স্যার না, 5টা আপনারটাই স্যার শুধু শেষ হচ্ছে স্যার, এক প্রকার আপনারটাই শেষ হচ্ছে স্যার, অন্যগুলো স্যার হচ্ছে না স্যার। 5-7 ওই, দিন এইটাই একটা স্যার সময় দিয়ে তারপরে কিন্তু তোমাদের রিটেন পরীক্ষা হবে। তোমাদের ইসের উপর, মানে নিজের উপর ছেড়ে দেওয়া হবে যে তোমরা মোটামুটি, হ্যাঁ, ইনফেরিয়র এক্সট্রিমিটি আর অ্যাবডোমেন তোমরা রিটেন পরীক্ষা দেবে। আমি কোশ্চেন দিয়ে দেবো, রিটেন পরীক্ষা তোমরা না দেখে দেওয়ার চেষ্টা করবে, দেখে দিলেও অসুবিধা নাই, কারণ যাই করো লিখতেই হবে, লিখে আবার সেগুলো কুরিয়ার করে কলেজে পাঠায় দেবা, বুঝছো? কুরিয়ার করে, কোন কুরিয়ার স্যার করে কি কলেজে বাসায় বসে পাঠায় দিলে হবে? আমরা হ্যাঁ, তোমরা বাসায় বসে পরীক্ষা দিবা। স্যার অ্যাসাইনমেন্টের মতো স্যার? হ্যাঁ, বলো কিসের মতন? স্যার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মতনই পরীক্ষা দিয়ে দেব। এখন 3 ঘন্টা তো সামনে বসে তোমাদের সবার দিকে তাকায় থেকে তারপরে পরীক্ষা নেওয়া সম্ভব না। তোমাদের নিজের উপর ছেড়ে দেব, যে তোমরা না দেখে দিবা পরীক্ষা। এরপরে তার একদিন পরে ভাইবা হবে। ভাইবা স্যার ম্যাম ইটাকে দিয়ে নেওয়া যাবে না, কি জন্য বলে ওকে? নাসিন ম্যাডাম, নাসরিন তো কোথায় থেকে নেবে, ও নাসরিন দিয়ে তো নেওয়া যাবে না। তোমরা ওই এই ইসমাইলের সিস্টেমটা তো ভালো, ওর ভালো ক্যামেরা সেট করা আছে, ও ওর কাছে ইসমাইল পড়ে স্যারকে স্যার বলছিলাম তো, স্যার বলছে কলেজে নাকি কি কাজ। কলেজে আমাদের কাজ পরীক্ষাটা আছে। কবে হবে? কি পরীক্ষা? ফাইনাল? না স্যার, যে রিটেন আপনি দিবেন। হ্যাঁ, রিটেন পরীক্ষা ওই রোজার ভিতর হবে। ও স্যার একসাথে স্যার, তাহলে আমাদের তো স্যার শেষ হয়নি স্যার এখন। হ্যাঁ, রোজার ভিতর হয়ে যাবে। সাধারণত ইনফিরিয়র এক্সট্রিমিটি হলো 14 দিনে শেষ করে ফেলা হয়, বুঝছো? স্যার আমাদের তো আমাদের শুধু হয়েছে স্যার 2 মাস হয়ে গেছে স্যার। ঠিক আছে, আমি ওকে টেলিফোন করে বলবানি, তোমরাও বলো ইসমাইল একটা বন্ধু শেষ করে দেওয়ার জন্য। তা ঠিক আছে, পার্সেন্টেজটা নিয়ে নাও। আজকের মতন ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। জি স্যার, আদাব স্যার।